কিরানা দোকানে সেই বৃদ্ধার বাজারে টাকা দিয়ে দেওয়ার পর তিনি যাবার সময় আমার কাছে এসে একদম নিচু স্বরে কিন্তু এক অদ্ভুত হাড় হিম করা অধিকারের স্বরে বললেন, যখন তোমার স্বামী শহরের বাইরে যাবে তখন কাল সকালে উঠে আঙিনা ঝাড়ু দিও না। আমি তখন সেটা হাসিতে উড়িয়ে দিয়েছিলাম। একজন বৃদ্ধার আবল তাবল বকবক মনে করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তবুও কেন জানি না আমি তার কথা শুনলাম। পরের দিন সকালে যখন আমি বারান্দায় পা রাখলাম তখন সামনের দৃশ্য দেখে আমার কলিজার ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল। সেই সন্ধেবেলাটাই আসলে কিছু একটা আলাদা, কিছুটা অদ্ভুত ছিল। আমি আমাদের গলির সেই পুরনো কিরানা দোকানের ক্যাশ কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলাম। হাতের কাপড়ের ব্যাগটা বুকের সাথে জাপটে ধরে রেখেছিলাম, যেন ওই ব্যাগের ভেতর জগতের মহামূল্যবান কোনো ধনদৌলত আছে। দোকানের জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল যে ঝড়ো হাওয়া আর বৃষ্টি এখন ভালোই জোর ধরেছে। সেটা জুন মাসের প্রথম সপ্তাহ ছিল। মৃগ নক্ষত্রের বৃষ্টি সবে শুরু হয়েছিল। সারাদিন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠগত হয়েছিল, আর সেই সন্ধে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল। আকাশে বিদ্যুতের খেলা চলছিল। বৃষ্টির সেই রুদ্র রূপ আর বাতাসের হিমেল পরশে মনে এক অজানা অস্থিরতা তৈরি হয়েছিল। ৫৮ বছর বয়স, এটা জীবনের এমন একটা ধাপ যেখানে নতুন কিছু খোঁজার প্রতি আর আগ্রহ থাকে না। আপনি ৪টে পয়সা বাঁচানোর জন্য শহরের বড় বড় মল বা সুপারমার্কেটে ছুটে বেড়াবেন না। তার চেয়ে বরং আপনি বাড়ির কাছের সেই চেনা দোকানেই যাবেন, যেখানে দেওয়ালে পুরনো রং লেগে থাকে, যেখানে মশলার একটা চেনা গন্ধ পাওয়া যায়, এবং যেখানে দোকানদার আপনাকে আপনার নামে চেনে। সেখানে একটা নিরাপত্তা অনুভব করা যায়। আমার ঠিক সামনে কাউন্টারে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিলেন। তার বয়স কত হবে কে জানে, ৭০ কি ৮০। তার দিকে তাকিয়েই দারিদ্র্যের উপলব্ধি হচ্ছিল। গায়ে একটা রংচটা অনেক জায়গায় তালি মারা শাড়ি ছিল। বৃষ্টির ঠান্ডা যাতে না লাগে সেজন্য তিনি শরীরের চারপাশে একটা পুরনো ছেঁড়া আর ময়লা শাল শক্ত করে জড়িয়ে রেখেছিলেন। তার পিঠ বয়স আর পরিশ্রমের ভারে নুয়ে গিয়েছিল। তিনি নিজের তালিমারা মানিব্যাগ থেকে কিছু খুচরো পয়সা কাউন্টারে ঢেলে দিলেন। ঝনঝন করে শব্দ হল। তিনি নিজের কাঁপতে থাকা কুঁচকানো আঙুল দিয়ে সেই কয়েনগুলো গোনার করুণ চেষ্টা করছিলেন। তার নজর হয়তো দুর্বল ছিল, কারণ তিনি চোখ ছোট ছোট করে ওই কয়েনগুলোর দিকে তাকাচ্ছিলেন। তার কেনাকাটা ছিল একদমই সামান্য, রোজগার বেঁচে থাকার জন্য যা লাগে। ১ প্যাকেট দুধ, একটা ছোট ব্রেডের প্যাকেট, ৩টে মাঝারি সাইজের আলু আর একটা কি দুটো পেঁয়াজ। দিদিমা, টাকা কম আছে। কাউন্টারে থাকা মেয়েটি কবিতা ক্লান্ত আর বিরক্ত স্বরে বলল। সারাদিন কাজ করে সেও হয়তো হাঁপিয়ে উঠেছিল, আর বাইরে বৃষ্টি দেখে ওর বাড়ি যাওয়ার তাড়া ছিল। প্রায় ১৫ টাকা কম পড়ছে, এই সব জিনিস দেওয়া যাবে না। এমন কি করে হবে রে মা? সেই বৃদ্ধা ঘাবড়ে গিয়ে বিড়বিড় করলেন। তার স্বর কাঁপছিল। তিনি আবারও একবার সেই কয়েনগুলো গুনতে শুরু করলেন। ১, ২, ৫। না রে, আমি তো গুনেছিলাম। বাড়ি থেকে আমি সব গুনেই এনেছিলাম। আর একবার দেখ না। আমার পেছনে দাঁড়িয়ে থাকা এক লোক বিরক্ত হয়ে জোরে দীর্ঘশ্বাস ছাড়লেন। পা দিয়ে মাটিতে টকটক শব্দ করলেন। লাইন বাড়ছিল আর বাইরে বৃষ্টিও বাড়ছিল। প্রত্যেকেরই তাড়াতাড়ি ভিজে যাওয়ার আগে যার যার নিজের উষ্ণ জগতে পালানোর তাড়া ছিল। কারুরই সেই বৃদ্ধার সমস্যার সাথে কোনো মাথা ঘামানোর ছিল না। আমি সেই বৃদ্ধার সংকুচিত শরীরের দিকে তাকালাম। বৃষ্টি আর বাতাসের ঠান্ডায় তার হাত লাল হয়ে গিয়েছিল, নখ নীল হয়ে গিয়েছিল। তার সেই অবস্থা, সেই দারিদ্র্য আর ওই ১৫ টাকার জন্য তার লড়াই দেখে আমার মনে কেমন যেন লাগল। আজ পর্যন্ত কতবার আমি অন্যদের দুঃখ দেখেও না দেখার ভান করেছি। আমাদের কি করার আছে, আমরা আমাদের কাজ নিয়ে থাকি, এই কথা বলে কতবার আমি মুখ ফিরিয়ে চলে গিয়েছি। কিন্তু আজ কোনো একটা কারণে আমাকে পা বাড়াতে বাধ্য করল। হয়তো সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার কোনো প্রভাব ছিল। কবিতা, থামো, এনাদের টাকা আমার বিলে যোগ করে নাও। আমি পার্স থেকে ২০ টাকার একটা নোট বের করলাম এবং সেই বৃদ্ধার কাঁধের ওপর দিয়ে সামনে বাড়িয়ে দিলাম। আমি দিচ্ছি ওনার টাকা, ওনাকে যেতে দাও। সেই বৃদ্ধা চমকে উঠলেন। তিনি ঘুরে তাকালেন। ওরে না মা, সত্যি লাগবে না। তিনি থতমত খেয়ে গেলেন। তার গলায় যেমন আত্মসম্মান ছিল তেমনি পরিস্থিতির লাচারিও ছিল। আমি কোনো একটা জিনিস ফেরত দিয়ে দিই, আলু লাগবে না আমার, শুধু দুধ দাও। আরে দিদিমা, হতে দিন না। আমি ভালোবেসে হেসে বললাম। তার কাঁধের ওপর হালকা হাত রাখলাম। এই ঝমঝম বৃষ্টিতে আপনি কোথায় খুচরো পয়সা খুঁজে বেড়াবেন? আর আলু থাক না, রাতে গরম তরকারি করে খাবেন। এমন কিছু বড় ব্যাপার না এটা, নিয়ে নিন আপনি।
সেই বৃদ্ধা মাথা উঁচু করে আমার দিকে তাকালেন, আর সেই একটি মুহূর্তে মনে হলো জগতের সমস্ত কোলাহল থেমে গিয়েছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। তার সেই চাউনি, সেই চোখ দুটো সাধারণ ছিল না। ওগুলো বৃদ্ধ মানুষের চোখ মনে হচ্ছিল না। সেগুলো একদম স্বচ্ছ, গভীর আর তেজস্বী ছিল, যেন ওই চোখের বয়সের কোনো সীমানা নেই। ওই চোখ দুটো আমার আরপার দেখছিল, সরাসরি আমার মনের গহীনে, আমার আত্মা পর্যন্ত। সেই নজরে এক অদ্ভুত আকর্ষণ ছিল, এক শান্তি ছিল, আর এক ধরনের দাপটও ছিল। সেই বৃদ্ধা দেখতে যদিও ছোটখাটো আর নাজুক ছিলেন, মুখটা বলিরেখায় ভরা ছিল, কিন্তু ওই চোখে অন্যরকম এক শক্তি ছিল। ধন্যবাদ মা। সেই বৃদ্ধা নিজের কেনাকাটা সেই পুরনো ব্যাগে ভরলেন। তার গলা এখন আগের মতো কাঁপছিল না, বরং তাতে একটা গভীরতা এসেছিল। তোমার এই সৎকর্ম বৃথা যাবে না, এটা তোমার কাছে ফিরে আসবে। মনে রেখো, দেওয়া দান কখনো বৃথা যায় না। আমি শুধু কাঁধ ঝাঁকালাম আর হাসলাম। তাতে আর এমন কি দিদিমা। আমি আমার কেনাকাটা শুরু করলাম। মুরগির ঝোল করার জন্য স্পেশাল মশলা, 1 সপ্তাহের সবজি, ব্রেড আর কৌটায় ভরার জন্য কিছু শুকনো খাবার। আমার স্বামী বসন্ত আজ রাতে আবারও ট্রান্সপোর্টের কাজের জন্য ট্রাক নিয়ে লম্বা ট্রিপে যাবে। সে ট্রান্সপোর্ট লাইনে ড্রাইভার ছিল। একবার গেলে 1 সপ্তাহ বা হয়তো 10 দিন সে ফিরত না। ওর সফরের জন্য খাবার বানিয়ে দিতে হতো, টিফিন ভরতে হতো, আর ও না থাকাকালীন আমার যা কিরানা লাগবে সেগুলোও ঘরে ভরে রাখতে হতো। বিয়ের 32 বছর হয়ে গিয়েছিল। 32 বছর ধরে আমি তো এটাই করে আসছিলাম, ওকে ট্রিপে পাঠানো আর ওর ফেরার অপেক্ষায় থাকা। রান্নাবান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার, উৎসবের প্রস্তুতি একা হাতে করা। জীবন একটা নির্দিষ্ট ছকে চলছিল, একঘেয়ে আর বাঁধা ধরা। না ছিল তাতে নতুনত্ব, না ছিল উৎসাহ। বিল হলো, আমি ব্যাগগুলো তুললাম। বাইরে বৃষ্টি তখন আরও জোরে পড়তে শুরু করেছিল। আমি বের হব নাকি রিক্সা পাওয়ার জন্য অপেক্ষা করব, এই চিন্তায় আমি দোকানের সিঁড়িতে দাঁড়ালাম। ঠিক তখনই কেউ একজন আমার শাড়ির আঁচলের কোনা আর হাতের কবজি জোরে ধরল। আমি চমকে উঠলাম, আমার শ্বাস আটকে গেল। সেই বৃদ্ধাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিজের শক্ত আঙুল দিয়ে আমার হাত এত জোরে ধরেছিলেন যে আমি সহজে ছাড়াতে পারছিলাম না। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা ছিল, কিন্তু সেই পাকড়াওয়ের লোহার মতো জোর ছিল। আমার কথা মন দিয়ে শোন মা। তিনি একদম কাছে এসে ফিসফিস করে বললেন। তার মুখ আমার মুখের একদম কাছে ছিল। আমি তার নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। সেই দিদিমার গা থেকে পুরনো কর্পূর, তুলসী আর প্রথম বৃষ্টির ভেজা মাটির গন্ধ আসছিল। আজ রাতে তোমার স্বামী কাজের জন্য বাইরে যাবে না? আমি অবাক হয়ে গেলাম। আমার পা মাটিতে আটকে গেল। এই মহিলা কি করে জানলেন যে বসন্ত আজ বাইরে যাবে? আমি তো দোকানে কারুর সাথে কোনো কথাই বলিনি। হ্যাঁ, কিন্তু আপনি? প্রশ্ন করো না, শুধু আমার কথা শোনো। তিনি আমার কথা মাঝপথেই থামিয়ে দিলেন। তার চোখ এখন আগুনের অঙ্গারের মতো জ্বলছিল। কাল সকালে ঘুম থেকে উঠে আঙিনা ঝাড়ু দিও না। কি? আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমার ওই অদ্ভুত বাক্যের কোনো অর্থই বোধগম্য হচ্ছিল না। হ্যাঁ, আজ রাতে খুব বৃষ্টি হবে। হাওয়ায় গাছের পাতা আবর্জনা পড়বে, আঙিনা নোংরা হবে, কাদা হবে, কিন্তু তবুও কাল সকালে উঠে উঠোন লেপা পোছা করবে না, আঙিনায় ঝাড়ু লাগাবে না। ওখানে যা কিছু পড়ে থাকবে সেটা ওভাবেই থাকতে দাও, ওতে হাত দিও না। শুনেছ? আমি তাকে পাগল ভাবছিলাম। আমাদের সংস্কৃতিতে সকালে উঠে আগে উঠোন ঝাড়ু দেওয়া আর আলপনা দেওয়া শুভ মানা হয়, আর এই বৃদ্ধা আমাকে অশুভ কাজ করতে বলছেন। আরে দিদিমা, কি বলছেন আপনি? সকালে তো আমরা ঝাড়ুপোছ করিই না, ওটা তো আমার রোজকার কাজ। না। সেই বৃদ্ধা আমার হাত আরও জোরে চাপলেন। আমার যন্ত্রণা হল। সকাল হওয়া পর্যন্ত আর দুপুরের রোদ ওঠা পর্যন্ত উঠোন ঝাড়ু দিও না। তিনি আবারও ধীরে এবং স্পষ্ট শব্দে বললেন, যেন প্রতিটি শব্দ আমার মস্তিষ্কে খোদাই হয়ে যাচ্ছিল। আমাকে কথা দাও, এটা খুব জরুরি। তোমার জীবন এর ওপর নির্ভর করছে। একজন বৃদ্ধার ওপর বিশ্বাস রাখো। তোমাকে বাঁচাতে চাইছি, তাই বলছি। আমাকে বাঁচাতে চাইছেন মানে কি? আমার কিসের ভয় আছে? তার গলার স্বর আর চোখের সেই অধিকার দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার বিচার বুদ্ধির লোক পেল। আমি অজান্তেই সম্মোহিত হওয়ার মতো মাথা নাড়ালাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঝাড়ু দেব না আঙিনা, কথা দিচ্ছি। সেই বৃদ্ধা অবশেষে আমার হাত ছাড়লেন। তার কুচকানো মুখে এক সন্তুষ্টির হাসি ফুটে উঠল। সাব্বাস, এতেই তোমার মঙ্গল। এবং তারপর সেই বয়সেও আশ্চর্যজনক ক্ষিপ্রতার সাথে তিনি দোকানের সিঁড়ি দিয়ে নিচে নামলেন। বাইরের সেই অন্ধকার মুষলধারে বৃষ্টিতে তিনি ছাতা খুললেন। দেখতে দেখতে ভিড়ের মধ্যে আর অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, শিউরে উঠলাম। সেই ঠান্ডা বাতাসের জন্য নয়, বরং ওই অদ্ভুত সাক্ষাতের কারণে আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল।
বেচারি বৃদ্ধা, বয়সের কারণে আর দারিদ্র্যের কারণে মাথায় গোলমাল হয়েছে মনে হয়। আমি নিজের মনেই বিড়বিড় করলাম। দারিদ্র্য আর একাকিত্বের কারণে মন হয়তো বিগড়ে গিয়েছিল, সেই জন্যই স্বামীর ব্যাপারে আর আঙিনার ব্যাপারে কী সব আবল তাবল বকছিলেন। সকালে আঙিনা ঝাড়ু দেব না তো কি করব? এটা নেহাতি একটা কাকতালীয় ব্যাপার ছিল, অন্য কিছু না, স্রেফ বোকামি। বাড়ি পৌঁছলাম তখন জানলাগুলো অন্ধকার ছিল এবং ঘরে বর্ষার এক শীতলতা ছড়িয়েছিল। বসন্ত সকালেই ট্রাক তৈরি করার জন্য ডিপোতে চলে গেছিল, তাই সারাদিন বাড়ি বন্ধই ছিল। জানলা দিয়ে আসা সেই ভেজা ভ্যাপসা গন্ধ ঘরে ভরেছিল। আমি ভেতরে গেলাম, দরজার পাপোশে চটি মুছলাম, ভেজা আঁচল সামলে নিলাম এবং সেই ঠান্ডা মেঝের ওপর দিয়ে হেঁটে রান্নাঘরে গেলাম। আলো জ্বালালাম। ঘরের নিস্তব্ধতা যেন আমায় গিলতে আসছিল। আমি জানলাগুলো খুলে দিয়ে একটু হাওয়া আসার ব্যবস্থা করলাম। চায়ের জন্য জল গ্যাসে চাপালাম। ব্যাগের জিনিসগুলো একে একে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখতে লাগলাম। শাকসবজি ঝুড়িতে, চিকেন ফ্রিজে, ব্রেড কৌটোয়। প্রতিটি কাজ ছিল অভ্যেসের মতো, যেন আমার হাতেই চোখ ছিল। বছরের পর বছর একই কাজ করার অভ্যেস। ধীরে ধীরে ঘরে রান্নার গন্ধ আর উষ্ণতা এলো। জল ফোটার শব্দ আসতে লাগল। বসন্ত সন্ধে 6টায় ওর কাপড় আর টিফিন নেওয়ার জন্য আসার কথা ছিল। আমি বরাবরের অভ্যেসে রান্নায় হাত দিলাম। চিকেন পরিষ্কার করে ধুয়ে ঝালঝাল ঝোল করার জন্য বসিয়ে দিলাম। ঝোলটা ঘন করার জন্য তাতে বাটা মশলা দিলাম। ওর পছন্দের সালাড করার জন্য শসা টমেটো কাটলাম। আর 1 সপ্তাহ আগেই ওর ট্রিপের জন্য বানিয়ে রাখা বেসনের লাড্ডু আর চিড়ে ভাজা কৌটোয় ভরলাম। ও রাস্তার ধারের ধাবার খাবার পছন্দ করত না। ও সব সময় বলতো, ওখানে শুধু তেল আর সোডা থাকে, ঘরের খাবারই ভালো। ঠিক 6টার সময় দরজা খোলার শব্দ হলো এবং বসন্তের সাথে সাথে বাইরের ভেজা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল। ও ভারী পায়ে ভেতরে এলো। ও রেনকোট থেকে বৃষ্টির জল সরাসরি মেঝের উপর ঝরছিল, কিন্তু ও সেদিকে লক্ষ্য দিল না। জুতো না খুলেই ও ওভাবেই ভেতরে এলো। লম্বা চওড়া শরীর, রোদে পোড়া তামাটে চামড়া মুখ আর ধূসর কঠোর চোখের এক মানুষ। বয়স 59। গত 25 বছর ট্রাকের স্টিয়ারিংয়ে বসেও ও এখনও যথেষ্ট বলিষ্ঠ আর শক্তিশালী দেখাচ্ছিল। দেশ জুড়ে হাজার হাজার কিলোমিটারের সফর, 25 বছরের অবিরাম পথচলা। কি হলো, সব তৈরি তো? কুশল বিনিময় বা সাধারণ খোঁজ খবর নেওয়ার বদলে ও সরাসরি প্রশ্ন করল। আমার দিকে না দেখেই ও সোজা ডাইনিং টেবিলের দিকে গেল। হ্যাঁ, টিফিন ভরছি, আমি বললাম। আমি আগেই কৌটোগুলো বের করে রেখেছিলাম এবং এখন তাতে ঠান্ডা হয়ে যাওয়া ঝুল, রুটি আর সালাড পরিপাটি করে ভরছিলাম। বসন্ত চেয়ারে ধপ করে বসল। ও নিজেই কেটলি থেকে চা ঢালল, তাতে 3 চামচ চিনি দিল এবং চুপচাপ বসে মোবাইলে মুখ গুজে কিছু একটা টাইপ করতে লাগল। একবারও ও মাথা তুলে আমার দিকে তাকাল না। আমি আর চোখে ওর দিকে তাকালাম। ওর সেই মুখটা আমার নখদর্পণে ছিল, কিন্তু এই পরকীয়ার মতো আচরণ, আমাদের মধ্যে এই বরফের মতো ঠান্ডা দেয়াল ঠিক কবে শুরু হয়েছিল? 1 বছর আগে, 2-5, নাকি 10 বছর আগে? শুরুর দিকে ও ট্রিপ থেকে ফিরলে ক্লান্ত থাকত, কিন্তু আনন্দিত থাকত। দরজাতেই আমাকে জড়িয়ে ধরত, সফরের মজার মজার গল্প বলত, লোকেদের কথা বলত, হাসি ঠাট্টা করত। আর এখন শুধু নিস্তব্ধতা। প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি দৃষ্টিতে শুধু বিরক্তি আর রাগ। যেন আমি ওর স্ত্রী নই, বরং কোনো এক অনাকাঙ্ক্ষিত বৃদ্ধা চাকরানী। আসার সময় দেখলাম আঙিনায় খুব কাদা জমেছে। মোবাইল থেকে নজর না সরিয়েই বসন্ত হুকুম ছাড়ল। ওই বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। কাল সকালে ঘুম থেকে উঠেই আগে এসব ঝাড়ু দিয়ে দিও। আমি চমকে উঠলাম। ঠিক এই বাক্যটাই। বসন্ত, বৃষ্টি খুব হচ্ছে আর সকালেও কাদা থাকবে, আমি বলার চেষ্টা করলাম, কিন্তু ও আমার দিকে রাগে তাকাতেই আমি থেমে গেলাম। ওর চোখ দুটো ঠান্ডা ছিল। আমি বললাম না সকালে ঘুম থেকে উঠেই আগে ওটা করো? ও খ্যাকিয়ে উঠল। ছোট মেয়ে নও তুমি, বৃষ্টিকে কিসের ভয়? 8 ঘণ্টায় হয়ে যাবে। আমার ফেরার পর বাড়ির সামনে নোংরা চাই না, আর মূল কথা হলো কাদা বেশি হলে হাঁটার সময় পা হড়কাবে, তাই কাল সকালে চায়ের আগে আঙিনা পরিষ্কার হওয়া চাই। আমি ঠোঁট কামড়ে ধরলাম আর চুপচাপ টিফিন ট্রাভেল ব্যাগে ভর্তি লাগলাম। সেই বৃদ্ধার কথা আর এখন বসন্তের কথা, এই দুটো একে অপরের সম্পূর্ণ বিপরীত ছিল। বৃদ্ধা বলেছিল, কাল সকালে আঙিনা ঝাড়ু দিও না, আর বসন্ত বলছিল, কাল সকালে আগে আঙিনা পরিষ্কার করে নাও। এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার ছিল, নাকি অন্য কিছু?
অবশ্যই, এতে বিশেষ কীই বা আছে? বৃষ্টি পড়ছে, আঙিনায় আবর্জনা আর কাদা হওয়াটা স্বাভাবিক। বসন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, এতে নতুন কিছুই নেই। কিন্তু তবুও আমার মনে সন্দেহের একটা চোরা স্রোত বয়ে গেল। কখন বেরোবেন ঠিক? আমি নিচু স্বরে জিজ্ঞাসা করলাম। মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে। লোডিং আগেই হয়ে গিয়েছে, কাগজপত্র তৈরি আছে। বসন্ত ঠান্ডা হয়ে যাওয়া চা এক চুমুকে শেষ করল আর ভারী শরীরে চেয়ার থেকে উঠল। আমি স্নান করছি, মালপত্র নিচ্ছি আর বেরোচ্ছি। ট্রাক ডিপোতে রাখা আছে, ওখানে বাইক নিয়ে গিয়ে রাখব আর ট্রাকে করে বেরোব। ও সিঁড়ি দিয়ে ওপরে বেডরুমের দিকে গেল। আমি নিচে রান্নাঘরে দাঁড়িয়ে জানলা দিয়ে পড়তে থাকা সেই অঝোর বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। আমি রান্নাঘরে একাই বসে রইলাম। আমার বানানো সেই মাংসের ঝোল এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল। তবুও আমি ওটা ওভাবেই যন্ত্রের মতো ধীরে ধীরে খাচ্ছিলাম। খাবারের কোনো স্বাদ পাচ্ছিলাম না। জানলার বাইরে হাওয়া শুধু শোঁ শোঁ করছিল, আর বৃষ্টির ঝিরঝির ধারা চলছিলই। বৃষ্টির বড় বড় ফোঁটা জানলার কাঁচের উপর আছড়ে পড়ছিল। আমি উঠলাম, জানলার কাছে গেলাম, পর্দা সরিয়ে বাইরে আঙিনায় তাকালাম। গেটের উপর সেই একমাত্র হলদেটে আলো বৃষ্টির সেই ঘন ধারার মধ্যে দিয়ে কোনো মতে আলো দিচ্ছিল। সেই আলোয় শুধু ঝরতে থাকা বৃষ্টি আর হাওয়ায় দুলতে থাকা গাছ দেখা যাচ্ছিল। গেটের দিকে যাওয়ার রাস্তাটা সত্যিই কাদা আর জলে থই থই করছিল। হাওয়ায় পড়ে যাওয়া পাতা আর কাদায় রাস্তা বোঝাই যাচ্ছিল না। জল জমে এখন তা গোড়ালি পর্যন্ত এসে গিয়েছিল। মিনিট 15 বাদে বসন্ত নিচে এলো, গায়ে সফরের পোশাক আর কাঁধে সেই ভারী ব্যাগ। আমি ওকে টিফিন আর খাবারের প্যাকেট দিলাম। সেখানে পৌঁছে ফোন করবেন তো? আমি জিজ্ঞাসা করলাম। আমি ভালো করেই জানতাম ও সচরাচর ফোন করে না, কিন্তু 32 বছরের অভ্যাসে আমি জিজ্ঞাসা করলামই। ও প্যাকেটটা একরকম ছিনিয়ে নেওয়ার মতো নিল এবং রূঢ়ভাবে উত্তর দিল। আমার চোখে চোখ রাখার সৌজন্যটুকুও দেখাল না। আগেও যাওয়ার সময় কপালে হাত বুলিয়ে দিত বা ভালোভাবে বিদায় নিত, তেমন কিছুই হল না। ও শুধু একবার ছোট করে মাথা নাড়াল। ও দরজায় থামল এবং ঘুরে বলল, মনে রেখো, সকালে ঘুম থেকে উঠেই আগে আঙিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, শুনেছ তো? সারা রাত বৃষ্টি পড়লে সকালে খুব কাদা জমবে, আর আমার ফেরার পর ওটা দেখতে ভালো লাগবে না। ওর পরপরই দরজাটা ধপাস করে এক ভারী শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে ওর পুরনো বাইক স্টার্ট হওয়ার শব্দ পাওয়া গেল। সেই বর্ষার ভেজা রাস্তা দিয়ে গাড়ির চাকা গড়গড়িয়ে দূরে চলে গেল। ধীরে ধীরে ইঞ্জিনের শব্দ দূরে মিলিয়ে গেল এবং পুরোপুরি শান্ত হয়ে গেল। আমি কিচেনের টেবিলে সেই ঠান্ডা চায়ের কাপ ঘিরে 2 হাত দিয়ে আঁকড়ে ওভাবেই পাথর হয়ে বসে রইলাম। ঘরে একদম শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। ঘরটা যেন আমায় গিলতে আসছে এমন শূন্য মনে হতে লাগল, আর মনে অকারণে এক ধরনের অস্থিরতা, এক ভয় দানা বাঁধতে লাগল। ঠিক কিসের ভয় তা আমিও বলতে পারছিলাম না। সেই বৃদ্ধার কথাগুলো আবার মনের মণিকোঠায় ভেসে এলো, একদম স্পষ্ট আর জেদি স্বরে। কাল সকালে আঙিনা ঝাড়ু দিও না। আমি জোরে মাখা ঝাঁকুনি দিলাম। এই চিন্তাগুলো মাথা থেকে বের করে দেবার চেষ্টা করলাম। কি এই পাগলামি? বুড়ো মানুষদের অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু না। বসন্ত যা বলছে সেটাই ঠিক, পরিষ্কার করে নেওয়াই ভালো। কিন্তু তবুও কোনো এক অদৃশ্য কারণে আমি অস্বস্তি বোধ করছিলাম। বসন্ত যাওয়ার সময় বারবার কেন বলল যে আঙিনা পরিষ্কার করতে? সচরাচরও ঘরকন্যা নিয়ে অত মাথা ঘামায় না, তবে আজই কেন? আর সেই বৃদ্ধাই বা কেন এমন কথা বলল? হঠাৎ সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমেষে আমার উপর আছড়ে পড়ল, যেন কোনো এক বালির বস্তা আমার কাঁধে এসে পড়ল। দিনটা খুব লম্বা আর ক্লান্তিকর ছিল। আমার পা ব্যথা করছিল, ঘরকন্যায় কোমর নুইয়ে গিয়েছিল, আর বাইরে ঝড় এত জোরে ছিল যে এখন যতই চিন্তা করি না কেন শরীর আর সায় দিচ্ছিল না। আমি ঠিক করলাম, এখন আর এসব ভাবব না। সকালে কি করতে হবে তা সকালেই দেখা যাবে। এখন এই মুহূর্তে আমি আর কিছুই ভাবতে চাইছিলাম না। বসন্ত তো এখন অনেক দূরে চলে গিয়েছিল, ও তো আর দেখতে আসছে না। ও বুঝতেই পারবে না আমি সকালে ঝাড়ু দিয়েছি নাকি দুপুরে। আর জিজ্ঞাসা করলে আমি সোজা বলে দেব যে বৃষ্টি খুব ছিল, তাই ওরকম অবস্থায় পরিষ্কার করার কোনো মানেই ছিল না। আমি ওপরতলায় বেডরুমে গেলাম, গায়ে একটা পুরনো আরামদায়ক গাউন চাপালাম এবং হাতে একটা পুরনো বই নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। সপ্তাহখানেক আগেই আমি ওই বইটা পড়তে শুরু করেছিলাম, কিন্তু আজ আর পড়া হলো না। অক্ষরগুলো চোখের সামনে শুধু ভাসছিল,
তাদের অর্থই খুঁজে পাচ্ছিলাম না। আমার চিন্তাগুলো বারবার দোকানের সেই অদ্ভুত সাক্ষাতের দিকে ফিরে যাচ্ছিল। কে ছিল সেই রহস্যময়ী বৃদ্ধা? ও ঠিক আঙিনা আর বৃষ্টির জলের ব্যাপারেই কেন বলল? আরও কেন আমার চোখে অত তীক্ষ্ণভাবে, অত গুরুত্বের সাথে তাকিয়েছিল, যেন ও আমাকে কোনো এক ভয়াবহ বিপদের আভাস দিচ্ছিল? জানলার বাইরে বাতাসের শব্দ বেড়েই চলেছিল। ঝড়ো হাওয়ায় বাড়ির জানলা দরজাগুলো খটখট করছিল। পুরনো বাড়ির কড়িকাঠগুলো ক্যাঁচ ক্যাঁচ করছিল। আমি অস্থির হয়ে উঠলাম। বেডরুমের জানলার কাছে গেলাম এবং নিচে তাকালাম। আঙিনা পুরোপুরি অন্ধকারে ডুবেছিল। গেটের ওপরের সেই আলোর ছটায় শুধু বৃষ্টির ঘন ধারাগুলো চমকাচ্ছিল আর হাওয়ায় উড়ে আসা গাছের পাতা, আবর্জনা দেখা যাচ্ছিল। হাঁটার রাস্তাটা পুরোপুরি সেই জল আর কাদার নিচে তলিয়ে গিয়েছিল। গেট, বারান্দা, আমার গোলাপের গাছগুলো সবকিছু সেই অন্ধকারে আর বৃষ্টিতে চেনা যাচ্ছিল না। এক বিচিত্র অস্বস্তিকর অনুভূতি আমায় ঘিরে দৌড়ল। বুকের ধরফড়ানি বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল আজ রাতে নিশ্চিত কিছু একটা ঘটতে চলেছে, গুরুত্বপূর্ণ কিছু, অনিবার্য কিছু, যা এড়ানো যাবে না, এমন কিছু যা উপেক্ষা করে চলা সম্ভব নয়। আমি আবার বিছানায় এলাম আর গায়ের চাদরটা টেনে নিলাম। ক্লান্তি থাকলেও চোখে ঘুম ছিল না। বাইরের ঝড়ের শব্দ শুনতে শুনতে আমি ওভাবেই শুয়ে রইলাম, কিন্তু হৃৎপিণ্ডের ধড়ফড়ানি কিছুতেই কমছিল না। বুকের ওপর পাথর চেপে আছে এমন মনে হচ্ছিল। বিছানার পাশে থাকা পুরনো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। রাত তখন 11টা। বসন্ত এখন এখান থেকে অনেক দূরে চলে গিয়েছিল। বর্ষার মহাসড়ক দিয়ে দ্রুত বেগে ট্রাক চালিয়ে নিয়ে যাচ্ছিল। রেডিও শুনতে শুনতে আর ফ্লাস্কে চা খেতে খেতে নিজের চিন্তায় মগ্ন থাকত। আজকালও ঠিক কী চিন্তা করে আমার প্রশ্ন জাগল। গত কয়েক মাসে না, বরং কয়েক বছরে আমরা খুব কমই একে অপরের সাথে কথা বলেছি। ও বাড়িতে আসত, শান্তভাবে খেয়ে নিয়ে ক্লান্তি দূর করতে ঘুমিয়ে পড়ত, তারপর আবার ব্যাগ নিয়ে বেরিয়ে যেত। আমরা এক ছাদের নিচে থাকতাম ঠিকই, কিন্তু দুজন সম্পূর্ণ অচেনা মানুষের মতো। আমাদের যোগসূত্র ছিল কেবল আমাদের ম্যারেজ সার্টিফিকেট আর গলার মঙ্গলসূত্র। এটা ঠিক কবে হলো? আমি আমাদের সংসারের পুরনো স্মৃতিগুলো হাতড়াতে লাগলাম। হয়তো এটা তখনই শুরু হয়েছিল যখন আমরা জানতে পারলাম যে আমাদের সন্তান হবে না। কিন্তু সেটা তো অনেক পুরনো কথা ছিল, আমাদের বিয়ের শুরুর দিকের ৩০ বছর আগের কথা। তখন তো বসন্ত আমায় সাহস দিয়েছিল, বুঝিয়েছিল যে আমরা দুজনেই খুব ভালো থাকব। আনন্দ শুধু সন্তানদের মধ্যেই থাকে না। কিন্তু সম্ভবত ৩ বছর আগে যখন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, আমার সেই বড় অস্ত্রোপচার হলো, তখন থেকেই এই দূরত্ব বেড়েছে। সেই সুস্থ হওয়ার সময়টা খুব যন্ত্রণাদায়ক আর দীর্ঘ ছিল। তখন থেকেই বসন্ত খুব রূঢ় আর ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন আমি ওর কাছে এক বোঝা হয়ে গিয়েছিলাম। অথবা সম্ভবত ও ক্লান্ত হয়ে গিয়েছিল আমাদের এই একঘেয়ে জীবনের ওপর, এই পুরনো বাড়ির ওপর, আমার বৃদ্ধ হতে চলা মুখের ওপর, সব কিছুর ওপর। আমি চোখ শক্ত করে বন্ধ করে নিলাম এবং সেই ভারী যন্ত্রণাদায়ক চিন্তাগুলো মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। কালকের দিনটা নতুন হবে, আমি মনকে সান্ত্বনা দিলাম। হয়তো এসব ক্লান্তি আর একাকিত্বের কারণে মনে হচ্ছে। একেই তো বর্ষার বিষণ্ণতা বলে। বাইরে পড়তে থাকা সেই একটানা বৃষ্টি আর ঘরের একাকিত্বের কারণে মানুষের মনে আজেবাজে চিন্তা আসে। আমার শুধু নিজেকে সামলে নিয়ে কোনো কাজে ব্যস্ত হয়ে পড়া দরকার ছিল। যখন বসন্ত ১ সপ্তাহ পর ফিরে আসবে, তখন আমরা বিশেষ কিছু আয়োজন করব। পুরনপলি বা ওর পছন্দের মাটন রান্না করব। আমরা শান্ত হয়ে বসব, গল্প করব, মন খোলা কথা বলবো। কতদিন হলো আমরা একে অপরের সাথে ঠিক করে কথাও বলিনি। ও আসে, শুধু কাজের কথা বলে, খায় আর ঘুমোয়। আমাদের সেই পুরনো প্রেম, সেই বন্ধুত্ব কোথাও যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু ঠিক আছে, বিয়ের ৩২ বছর হয়েছে, এখন আর তরুণ বয়সের মতো প্রেম অবশিষ্ট থাকে না। এখন যা থাকে তা হলো স্রেফ অভ্যাস। আমি বেডরুমে এলাম। জানলার বাইরে বৃষ্টির জোর একটু কমে গিয়েছিল, কিন্তু বাতাসের শব্দ এখনও ভীতিজনক ছিল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। পাশের বসন্তের বালিশটা খালি ছিল। রাতে ঘুমটা অবশ্য ছাড়া ছাড়া হয়েছিল, মন অস্থির ছিল। চোখ বুঝতাম, কিন্তু বাইরের ঝোড়ো হাওয়ায়, মেঘের গর্জনে বা জানলার খটখটানিতে আমি চমকে জেগে উঠতাম। স্বপ্নেও দোকানের সেই বৃদ্ধাকেই দেখছিলাম, তার সেই তীক্ষ্ণ আরপার দেখা চোখ আর আমার জামার আস্তিনের উপর তার সেই শক্ত ধরা হাত। কাল সকালে আঙিনা ঝাড়ু দিও না, ঝাড়ু দিও না। ও স্বপ্নে কোনো মন্ত্রের মতো একই বাক্য বারবার বিড়বিড় করছিল। রাত কোনো মতে কাটল।
আমি একদম ভোরে যখন অন্ধকার ছিল তখনই জেগে উঠলাম। ঘুমন্ত দেয়ালের পুরনো ঘড়িটার দিকে তাকালাম। সকাল 6:45 বেজেছিল। জানলার বাইরে এখন সবে ঝাপসা আলো আসতে শুরু করেছিল। ভাগ্যক্রমে সেই ভয়াবহ বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছিল। শুধু পাতা থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ আসছিল, আর পাখিদের কিচিরমিচির শুরু হয়েছিল। বাইরে এক বিচিত্র ঘন আর কানে তালা লাগানো নিস্তব্ধতা ছড়িয়েছিল। বৃষ্টিতে ধোয়া সকাল সবসময়ই মনোরম হয়, কিন্তু আজ তা অন্য কিছুই বলছিল। আমি উঠলাম, গায়ে একটা উষ্ণ শাল জড়িয়ে নিলাম, আর নিচে রান্নাঘরে এলাম। অভ্যাসবশত গ্যাসে চায়ের জল চাপালাম। লাইটার দিয়ে গ্যাস চালালাম আর জানলার কাছে গেলাম। বসন্তের কথাগুলো মনে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই আগে আঙিনা ঝাড়ু দিয়ে দিও। আমার মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। ঝাড়ু দেব কি দেব না, সেই বৃদ্ধার কথা শুনব নাকি স্বামীর? কিন্তু বাইরে খুব কাদা থাকবে, আর আমার এখন সকাল সকাল সেই কাদায় পা নোংরা করার অনীহা হচ্ছিল। থাকবে, রোদ উঠলে দেখা যাবে। এই ভেবে আমি জানলার পর্দা সরিয়ে দিলাম এবং স্বাভাবিকভাবে বাইরে নজর ফেললাম। এবং আমি ওখানেই জমে গেলাম। আমার হাতের লাইটার নিচে পড়ে গেল। আমার চোখের ওপর আমি বিশ্বাসই করতে পারছিলাম না। রাতের অঝোর বৃষ্টির কারণে আঙিনার মাটি ভিজে সপসপে হয়ে গিয়েছিল। সব জায়গায় এক নরম মসৃণ কাদার স্তর জমেছিল। বৃষ্টি রাতের কোনো এক সময় থেমে গিয়েছিল, কারণ সেই কাদার ওপর বৃষ্টির ফোঁটা পড়ার চিহ্ন ছিল না। সেই স্তরটি শান্ত আর সমতল ছিল, কিন্তু সেই সমতল নরম কাদায় পায়ের স্পষ্ট গভীর গেঁথে থাকা ছাপ দেখা যাচ্ছিল। গেট থেকে বাড়ি পর্যন্ত এবং সেখান থেকে সরাসরি নিচতলার জানলাগুলো পর্যন্ত সেই ছাপ ফুটেছিল। সেই পায়ের ছাপগুলো খুব বড় ছিল, নিশ্চিতভাবেই কোনো পুরুষের, যার পায়ে ভারী আর বড় বুট পড়েছিল। সেগুলো সাধারণ ছিল না, যার তলা খুব মোটা হয় এমন মিলিটারি বা ট্রেকিংয়ের বুট ছিল। সেগুলো বসন্তের বুট নিশ্চিতভাবেই ছিল। ওর হাঁটার ধরন, ওর জুতোর নম্বর আর আকার আমার খুব ভালো জানা ছিল। তাছাড়া বসন্ত তো বাইকে করে গিয়েছিল, ওর পায়ের ছাপ গেটের ভেতরে কিভাবে আসবে? কিন্তু এই ছাপগুলো তো গেটের ভেতর থেকে শুরু হয়েছিল আর বাইরেও ছিল। কেউ একজন অচেনো মানুষ কাল রাতে সেই ভয়াবহ ঝড় আর বৃষ্টিতে আমার বাড়িতে, আমার আঙিনায় এসেছিল। ও গেট দিয়ে ভেতরে এলো, আঙিনায় ঘুরল, জানলাগুলোর একদম কাছে এসেছিল। আর এইসব যখন ঘটছিল তখন আমি বাড়িতে পুরোপুরি একা আর গভীর ঘুমে ছিলাম। আমার কপালে ঘামের ফোঁটা জমল। আমি জানলার গ্রিল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। আমার আঙুল ভয়ে সাদা হয়ে গিয়েছিল। বুকে ধড়ফড়ানি এত বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে। সেই পায়ের ছাপগুলোর ওপর থেকে আমার নজর সরছিলই না। কি ঘটেছে তার অর্থ বোঝার চেষ্টা করছিলাম। সেই ভারী বুটের ছাপ গেট থেকে সোজা বাড়ির দিকে আসছিল। তারপর সেই ব্যক্তিটি বাড়িকে দুই দিক দিয়ে প্রদক্ষিণ করেছিল। নিচতলার প্রতিটি জানলার পাশে সেই ছাপগুলো থেমেছিল। হলের জানলা, কিচেনের জানলা, যেখানে আমি এখন দাঁড়িয়েছিলাম সেখানেও নিচে সেই ছাপ ছিল, যেন ওই মানুষটি খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িটা পর্যবেক্ষণ করছিল। ও কি কাঁচ দিয়ে ভেতরে দেখছিল? আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। যদি আমি সেই বৃদ্ধার কথা না শুনে এবং বসন্তের কথা মতো এখন ঘুম থেকে উঠেই আঙিনা ঝাড়ু দিতাম, তবে এই পায়ের ছাপগুলো সেই ঝাড়ু দিয়ে মুছে যেত। আমি কখনো জানতে পারতাম না যে রাতে আমার বাড়ির চারপাশে মৃত্যু ঘুরছিল। আমি জানলা থেকে 2 পা পিছিয়ে এলাম। সেই ভয়ের কান্নার শব্দ চাপার জন্য আমি মুখের উপর হাত চাপা দিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমায় শান্ত হতে হতো, চিন্তা করতে হতো। হয়তো প্রতিবেশী কেউ হবে কি, কোনো কারণে এসেছিল? না, এটা অসম্ভব ছিল। বাঁ দিকে কুলকার্নি কাকা কাকিমা থাকেন, দুজনেই 70-এর কোঠায়। এত গভীর আর ভারী পায়ের ছাপ তাদের হতে পারত না। ডান দিকের প্লটটা তো 1 বছর ধরে খালি পড়ে আছে। মালিক শহরে থাকতে চলে গিয়েছেন, বাড়ি বন্ধ। সামনের বাড়িতে দেশপাণ্ডে কাকিমা থাকেন, কিন্তু তিনি কেন এমন মধ্যরাতে বৃষ্টি আর কাদায় আমার আঙিনায় ঘুরবেন? আমি আবার সাহস করে কাচের কাছে গেলাম এবং সেই চিহ্নগুলো খুঁটিয়ে দেখলাম। সেগুলো অগোছালো বা ছড়ানো ছিটানো ছিল না, সেগুলো একদম পরিকল্পনা করে কোনো এক উদ্দেশ্যে ফেলার মতো ছিল। গেট থেকে ভেতরে সোজা হলের জানলার দিকে এবং দেয়াল ঘেঁষে কিচেনের জানলার দিকে, এবং তারপর সেখান থেকে বাড়ির পেছনের দিকে, যেখানে স্টোর রুম আর পেছনের দরজা আছে। যেন সেই মানুষটি সুশৃঙ্খলভাবে বাড়িটির রেইকি করছিল, কিছু একটা খুঁজছিল, কিছু একটা পরীক্ষা করছিল।
আমার পিঠ দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল, শরীরের লোম খাড়া হয়ে গেল। চোর চুরির প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু কিছুই চুরি হয়নি। ও দরজা ভাঙার চেষ্টাও করেনি। গেটে শুধু একটা সাধারণ হুড়কো ছিল, ওটা ওভাবেই ছিল। তার মানে সেই মানুষটি শান্তভাবে হুড়কো খুলল, বাড়ির চারপাশে ঘুরল এবং ঠিক ততটাই শান্তভাবে হুড়কো লাগিয়ে কোনো তাড়াহুড়ো না করে চলে গেল। হঠাৎ গ্যাসের ওপরের কেটলিটা জোরে শীষ দিল। সেই কর্কশ শব্দে আমি চমকে উঠলাম আর শিউরে উঠলাম। কাপা হাতে আমি গ্যাস বন্ধ করলাম। চা খাওয়ার চিন্তাও মনে এলো না। আমাকে অবিলম্বে কিছু একটা করতে হতো, সিদ্ধান্ত নিতে হতো। পুলিশকে জানানো জরুরি ছিল, কিন্তু ঠিক ঠিক কি বলবো? যে রাতে কেউ আমার আঙিনায় ঘুরছিল, কিন্তু ও তো কিছুই নেয়নি, কিছুই ভাঙেনি, শুধু হাঁটাহাঁটি করেছে। পুলিশ কি হাসবে আমার উপর? কিন্তু না, এটা স্বাভাবিক ছিল না। আমার অন্তর বলছিল যে কিছু একটা ভয়াবহ ব্যাপার আছে। আমার স্থানীয় পুলিশ অফিসার ইন্সপেক্টর পাওয়ারের কথা মনে পড়ল। আমি তাকে অনেক বছর ধরে চিনতাম, এমনকি তিনি যখন নতুন কাজে যোগ দিয়েছিলেন তখন থেকে। এখন তিনি ৫০-এর কোঠায় ছিলেন, কিন্তু এখনও ততটাই তৎপর ছিলেন। একজন সৎ এবং সাহায্যের জন্য এগিয়ে আসা মানুষ হিসাবে তার পরিচয় ছিল। আমি তাকে নিশ্চিতভাবেই ফোন করতে পারতাম। আমি দৌড়ে ওপরে বেডরুমে গেলাম, তাড়াহুড়ো করে কাপড় বদলালাম। যা হাতে পেলাম তাই গায়ে চাপালাম। ট্র্যাক প্যান্ট আর তার ওপর মোটা সোয়েটার এবং পায়ে চটির বদলে বুট পরলাম। আমার মোবাইল নিলাম আর পুরনো কন্ট্যাক্ট থেকে ইন্সপেক্টর পাওয়ারের নম্বর খুঁজলাম। নম্বর ডায়াল করার সময় আমার আঙুলগুলো এখনও কুৎসিতভাবে কাঁপছিল। হ্যালো, ইন্সপেক্টর পাওয়ার, আমি আমি সুধা সাঠে বলছি, গুলমোহর কলোনি থেকে, প্লট নম্বর ১৭। এত সকালে ফোন করছি তার জন্যে ক্ষমা চাইছি, কিন্তু এখানে একটা বিচিত্র ঘটনা ঘটেছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছি। সুপ্রভাত দিদি। ওপাশ থেকে ইন্সপেক্টর পাওয়ারের সেই চেনা, শান্ত কিন্তু গম্ভীর আর কিছুটা খসখসে গলা শোনা গেল। কাল রাতে ঠিক কি হয়েছে মিসেস সাঠে? আপনি এত ভয় পেয়েছেন কেন? কেউ কি আপনার বাড়িতে এসেছিল? স্যার, ও আঙিনায় সেই ভেজা কাদায় পায়ের ছাপ ফেলে গিয়েছে। আমি বাড়িতে পুরোপুরি একাই ছিলাম। আমার মিস্টার বসন্ত কালই ট্রিপে গিয়েছেন, আর আমি খুব ভয় পেয়েছি। আমার গলা ভয়ে কাঁপছিল। বুঝলাম। শান্ত হন। আমায় বলুন, কিছু চুরি গিয়েছে কি? সেই মানুষটি কি দরজা ভেঙেছে অথবা জানলার কাঁচ ফাটিয়েছে? ইন্সপেক্টর পাওয়ার ওপাশ থেকে শান্তস্বরে জিজ্ঞাসা করলেন। না, তেমন কিছু হয়নি। সবকিছু জায়গা মতো আছে, সব অক্ষত আছে। কিন্তু সেই পায়ের ছাপগুলো সাহেব, সেই ছাপগুলো চারপাশ দিয়ে ঘুরেছে, জানলার একদম কাছে এসেছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে ভেতরে উঁকি দিচ্ছিল বা কোনো সুযোগ খুঁজছিল। ইন্সপেক্টর পাওয়ার ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপ রইলেন। সম্ভবত পরিস্থিতির আন্দাজ নিচ্ছিলেন। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। আমি এক্ষুনি বেরোচ্ছি। বড়জোর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাব। ততক্ষণ আপনি ঘরের বাইরে বেরোবেন না। ওই পায়ের ছাপগুলোর কাছে যাবেন না। ওগুলোর উপর দিয়ে হাঁটবেন না। ওগুলো নষ্ট হতে দেবেন না। আর হ্যাঁ, জানলা দরজাগুলো আরও একবার পরীক্ষা করে নিন। সব ঠিকঠাক লক আছে তো? নিশ্চিত হয়ে নিন। অনেক ধন্যবাদ সাহেব, আমি আপনার অপেক্ষায় আছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা টেবিলে রাখলাম এবং পাওয়ারের কথা মতো তৎক্ষণাৎ ঘর পরীক্ষা করতে শুরু করলাম। এখন আমি আমার নিজের বাড়ির দিকেই এক অদ্ভুত সন্দেহভাজন আর সতর্ক নজরে তাকাচ্ছিলাম। যে বাড়ি আমার অধিকারের, যেখানে আমি ৩০ বছর কাটিয়েছি, সেই বাড়ি এখন আমার কাছে অচেনা শত্রুর মতো এবং অসুরক্ষিত মনে হতে লাগল। কাঠের আসবাবপত্র বা মেঝের সামান্য ক্যাচক্যাচ শব্দ অথবা জানলার বাইরে হওয়া পাতার খসখসানিও আমাকে চমকে দিচ্ছিল। আমি প্রতিটি শব্দে ভয় পেয়ে পেছন ফিরে তাকাচ্ছিলাম। আমি নিয়মমাফিক নিচতলার প্রতিটি ঘরে গেলাম। প্রতিটি জানলার সতর্কভাবে পরীক্ষা করলাম। সবগুলোর হুড়কো শক্তভাবে লাগানো ছিল। জোর করে ঢোকার বা জানলা উপড়ানোর সামান্যতম চেষ্টার চিহ্ন কোথাও ছিল না। প্রধান দরজায় আমি রাতে লাগানো হুড়কো আর শিকল তেমনই ছিল যেমন আমি ঘুমানোর আগে লাগিয়েছিলাম। সবকিছু সুরক্ষিত আর ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু তবুও আমার মন শান্ত হচ্ছিল না। উল্টো সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেউ কিভাবে এলো
এই চিন্তায় আমার ভয় বেড়েই চলল। আমি আবার যেন এক চুম্বকের টানে রান্নাঘরের জানলার কাছে এলাম এবং বাইরের সেই পায়ের ছাপগুলোর দিকে তাকালাম। এখন সকালের পরিষ্কার আলোয় সেই ছাপগুলো আরও স্পষ্ট আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওগুলো খুব বড় আর খুব গভীর ছিল। কাদায় গেঁথে থাকা দুই পায়ের ছাপের মাঝের দূরত্ব বেশ বেশি ছিল। নিশ্চিতভাবে কেউ লম্বা চওড়া আর বলিষ্ঠ দেহের মানুষ হবে। তার হাঁটার ধরন বলছিল যে সে তাড়াহুড়োয় ছিল না, সে শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে আর ধীরে সুস্থে হাঁটছিল। ও খুব ভালো করেই জানত ও কি করছে আর কেন এসেছে। সেই ৩০ মিনিট আমার কাছে এক যুগের মতো মনে হলো। সময় যেন কাটতেই চাইছিল না। আমি রান্নাঘরে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ কাঁপা কাঁপা হাতে শক্ত করে ধরে বসে রইলাম। আমার নজর জানলার বাইরে থেকে সরছিলই না। মনে ভয়ের চিন্তাগুলো পাক খাচ্ছিল। সেই অচেনা মানুষটি যদি এখন ফিরে আসে, ও যদি আশেপাশে কোথাও লুকিয়ে আমার বাইরে বেরোনোর অপেক্ষা করে থাকে, অথবা আমি নজর অন্যদিকে ঘোরানোর অপেক্ষা করছে। অবশেষে জানলার কাছে গাড়ির হেডলাইটের আলো পড়ল। আমি চেয়ার থেকে উঠলাম এবং বাইরে তাকালাম। পুলিশের সেই চেনা জিপ এসেছে। ইন্সপেক্টর পাওয়ার জিপ থেকে নিচে নামলেন। ৫০ ঊর্ধ্ব লম্বা, বলিষ্ঠ গড়ন আর শ্যামলা বর্ণের এক রুচিশীল পুলিশ অফিসার ছিলেন তিনি। বর্ষার আবহাওয়া হওয়ায় তিনি উর্দির ওপর একটি মোটা জ্যাকেট আর মাথায় টুপি পরেছিলেন। আমি আক্ষরিক অর্থেই দৌড়ে দরজার কাছে গেলাম এবং তিনি বেল বাজানোর আগেই দরজা খুলে দিলাম। ইন্সপেক্টর পাওয়ার, আপনি এত তাড়াতাড়ি এলেন, অনেক কৃতজ্ঞতা। আমি সরে দাঁড়িয়ে তাকে ভেতরে আসার জায়গা করে দিলাম। আরে তাতে কি আছে মিসেস সাঠে, এটাই তো আমার কাজ, তিনি শান্তভাবে বললেন। তিনি দরজাতেই নিজের কাদামাখা বুট ইচ্ছাকৃতভাবে জোরে ঝাড়লেন এবং আমার পেছন পেছন রান্নাঘরে এলেন। তার অভিজ্ঞ নজর তৎক্ষণাৎ জানলার দেখে গেল। দেখান আমাকে, আঙিনায় ঠিক কোথায় আছে সেই পায়ের ছাপগুলো। আমরা দুজনে বারান্দায় এলাম। বাইরের ঠান্ডা হাওয়া আর বর্ষার বাতাস আমার মুখ স্পর্শ করল। সারা রাত বৃষ্টি হওয়ায় বাতাসে বেশ কনকনে ঠান্ডা ছিল। ইন্সপেক্টর পাওয়ার সাবধানে এক এক পা ফেলে সিঁড়ি দিয়ে নামলেন। তার নজর আঙিনার সেই ভেজা কাদার উপর নিবদ্ধ ছিল। তিনি সোজা সেই পায়ের ছাপগুলোর কাছে গেলেন, হাঁটু গেড়ে নিচে বসলেন এবং প্রতিটি ছাপ খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। অনেকটা সময় তিনি ওগুলোর দিকে তাকিয়ে রইলেন। বুট নম্বর ১০ বা ১১ হবে, সম্ভবত ১২ও হতে পারে, তিনি নিজের মনেই বিড়বিড় করে বললেন। তিনি সেই ছাপগুলোর গভীরতা মাপছিলেন। এর সোল খুব গভীর, এগুলো সাধারণ বুট নয়, এগুলো সম্ভবত ওয়ার্ক বুটস বা মিলিটারি স্টাইলের কমব্যাট বুটস হবে। তিনি গেট থেকে শুরু করে সেই পায়ের ছাপগুলোর গতিপথ অনুসরণ করলেন। তার নজর একাগ্র ছিল। গেট থেকে সোজা হলের জানলা পর্যন্ত, সেখান থেকে দেওয়াল নিশে বাড়ির পেছনের দিকে, এবং সেখান থেকে আবার একই পথে গেটের দিকে। তিনি পুরো পথটা নজর দিয়ে মেপে নিলেন। খুবই অদ্ভুত, ইন্সপেক্টর পাওয়ার গম্ভীরভাবে বললেন। কি হতে পারে এটা? আমি নিজেকে জড়িয়ে ধরার মতো করে কাঁধের ওপর নেওয়া পুরনো শালটা শক্ত করে টেনে নিলাম। আমার শুধু শীতই করছিল না, বরং ভয়ে হাত পা কাঁপছিল। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ আর ভালো প্রশ্ন। পাওয়ার হাঁটুর মাটি ঝাড়তে ঝাড়তে ভারী পায়ে উঠে দাঁড়ালেন। মিসেস সাঠে, আমাকে সত্যি করে বলুন, আপনার কি কারো সাথে বড় কোনো ঝামেলা আছে? প্রতিবেশীদের সাথে বা অন্য কারো সাথে? কেউ কি আপনার ওপর রাগ পুষে রেখেছে? না সাহেব, কি বলছেন আপনি? আমাদের সব প্রতিবেশীদের সাথে খুব ভালো আর সাধারণ সম্পর্ক। আমরা আমাদের নিজেদের জগতেই থাকি। শান্তিতে বসবাস করা মানুষ আমরা। আমাদের কারো সাথেই কোনো ঝামেলা নেই। আর আপনার মিস্টার বসন্তরাও, উনি ঠিক কখন ট্রিপে বেরিয়েছেন? কাল সন্ধে মোটামুটি ৭টার দিকে বেরিয়েছেন। উনি লং রুটে গিয়েছেন। সপ্তাহখানিকের আগে ফিরবেন না, সম্ভবত আরও বেশি দিনও লাগতে পারে। ইন্সপেক্টর পাওয়ার ধীরে ধীরে মাথা নাড়লেন এবং তার ছোট পুরনো ডায়েরিতে গম্ভীরভাবে কিছু লিখে নিলেন। এর মানে ওই লোকটা খুব ভালো করে জানত যে আপনি বাড়িতে একা আছেন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ততটাই চিন্তার বিষয়, তিনি বললেন। দেখুন, ও গেটের হুড়কো খুব ধীরে আর সাবধানে খুলেছে। ও শান্তভাবে ভেতরে এসেছে, ঘুরেছে এবং যাওয়ার সময় আবার ততটাই সাবধানে হুড়কো লাগিয়ে দিয়ে গিয়েছে। ও একদমই তাড়াহুড়ো করেনি, ওর আত্মবিশ্বাস ছিল প্রবল। কিন্তু সাহেব, আমাকে বলুন, ও এখানে কি করছিল? এমন রাতে এরকম বৃষ্টিতে অন্যের বাড়ির চারপাশে ঘোরার কারণ কি? ঠিক সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। ইন্সপেক্টর পাওয়ার আমার দিকে অত্যন্ত গম্ভীর আর ভারী দৃষ্টিতে তাকালেন।
কিছু সম্ভাবনা আছে মিসেস সাঠে। এক তো চোর হতে পারে, বাড়িতে কি কি দামি জিনিস আছে আর সেগুলো কিভাবে হাতিয়ে নেওয়া যায় তার রেকি করছিল, অথবা বাড়িতে সত্যিই কেউ আছে নাকি বাড়ি খালি সেটা পরীক্ষা করছিল। তিনি এক মুহূর্ত থামলেন, বাক্যটি শেষ করলেন না, কিন্তু আমি না বলা কথাটি বুঝে নিলাম। সম্ভবত এই মানুষটি শুধু চুরির উদ্দেশ্যে আসেনি, তার উদ্দেশ্য তার চাইতেও ভয়াবহ হতে পারে, কোনো হামলা করা বা ক্ষতি করা। আপনার কোনো প্রতিবেশীর বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে? পাওয়ার কড়া সরে জিজ্ঞাসা করলেন। তার নজর আশেপাশের বাড়িগুলোর দিকে ঘুরছিল। আমি অনেক কষ্টে চিন্তা করলাম, মনে পড়ল। হ্যাঁ, সামনের দেশপাণ্ডে কাকিমার বাড়িতে ক্যামেরা আছে বলে মনে হয়। গত বছর সামনের পেটকর কাকার গ্যারেজে চুরি হয়েছিল, তখন তিনি ভয় পেয়ে ওটা লাগিয়েছিলেন। চমৎকার, ওটা খুব কাজে দেবে। চলুন এক্ষুনি তাদের কাছে যাই, ফুটেজ দেখতে চাইব। সম্ভবত ওই ক্যামেরায় লোকটা কে ছিল বা ওর গাড়ি কোনটা ছিল তা ধরা পড়েছে। আমরা গেট দিয়ে বাইরে বেরোলাম এবং সেই কাদা ভরা রাস্তা পেরিয়ে সামনের বাড়ির দিকে গেলাম। দেশপাণ্ডে কাকিমার বাড়িটা বেশ ছিমছাম আর সুন্দর ছিল, নীল রঙের। তাতে পুরনো ধাঁচের কাঠের জানলা ছিল। আমি দরজার বেল বাজালাম। ১.৫-২ মিনিট পর দরজা খুলল। দরজায় দেশপাণ্ডে কাকিমা দাঁড়িয়েছিলেন। মোটামুটি ৭০ বছর বয়স, গোলগাপ মায়াবী মুখ, পরনে একটা সাধারণ ফুলের ছাপ দেওয়া সুতির গাউন আর পাকা চুল পেছনে একটা খোপা করে বাঁধা। সুধা, কি হয়েছে রে সকাল সকাল? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সাথে খাকি উর্দিতে সাহেবকে দেখে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। তার মুখে কৌতূহল আর চিন্তা দুটোই ফুটেছিল। কাকিমা নমস্কার, আসলে কাল রাতে কোনো এক অচেনা মানুষ আমার আঙিনায় ঢুকেছিল। এই বৃষ্টি আর কাদায় তার পায়ের ছাপ ফুটে উঠেছে। এই ইন্সপেক্টর পাওয়ার সাহেব তদন্ত করতে এসেছেন। আপনাদের সিসিটিভির রেকর্ডিং কি একটু দেখা যাবে? তাতে গুরুত্বপূর্ণ কিছু দেখা যায় কিনা সেটাই দেখতে চাইছি। আরে বাপ রে, ওরে বাবা! কাকিমা কপালে হাত দিলেন। অচেনা লোক? আর তুই একা ছিলি তো? বসন্তরাও তো ট্রিপে গিয়েছে, তাই না? কি ভয়ঙ্কর ব্যাপার এটা। হ্যাঁ কাকিমা, ভয়ঙ্করই, তাই তো দেখতে চাইছি, আমি বললাম। আয়, আগে ভেতরে আয়, অবশ্যই দেখব। কাকিমা আমাদের ভেতরে নিলেন। আমরা তাদের ছোট কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বসার ঘরে গেলাম। সেখানে পুরনো ধাঁচের সেগুন কাঠের আসবাবপত্র ছিল, দেয়ালে একটি আধুনিক ফ্ল্যাট স্ক্রিন টিভি এবং তার নিচে ভিডিও রেকর্ডারের কালো বক্স ছিল, যাতে সবুজ লাল আলো জ্বলছিল নিভছিল। দেশপাণ্ডে কাকিমা কিছুটা ঘাবড়ে গিয়ে টিভিটা চালু করলেন। হাতে ২-৩টি রিমোট নিয়ে হাতড়াচ্ছিলেন। এখানেই দেখা যাবে মনে হয়। ও সাহেব, আপনি যদি বোঝেন তবে আপনিই দেখুন না, আমি এসব খুব একটা বুঝি না, আমার নাতি এসব লাগিয়ে দিয়ে গিয়েছে। ইন্সপেক্টর পাওয়ার আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়লেন, রিমোট হাতে নিলেন এবং রেকর্ডিং দ্রুত পেছনে নিয়ে যেতে শুরু করলেন। আমি শ্বাস রোধ করে টিভি স্ক্রিনের একদম কাছে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুটা ঝাপসা রেকর্ডিংয়ের একটা নড়াচড়াও মিস করা চলবে না। স্ক্রিনে দেশপাণ্ডে কাকিমাদের বাড়ির সামনের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার বাড়ি, আমার গেটের অংশ আর আঙিনার কিছু অংশ দেখা যাচ্ছিল। আপনি বললেন আপনার মিস্টার ৭টার দিকে বেরিয়েছেন? পাওয়ার স্ক্রিন থেকে নজর না সরিয়েই জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ৭টা বা সোয়া ৭টা হবে। তিনি দ্রুত রাত ৮টা পর্যন্ত রেকর্ডিং এগিয়ে দিলেন এবং তারপর নর্মাল স্পিডে চালালেন। বর্ষার আবহাওয়া আর অন্ধকারের কারণে ছবি একদম পরিষ্কার ছিল না। মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আর অন্ধকারের কারণে দৃশ্য ঝাপসা হচ্ছিল, কিন্তু তবুও কি ঘটছে তা বোঝা যাচ্ছিল। রাস্তা পুরোপুরি জনশূন্য ছিল। সময় ধীরে ধীরে এগোচ্ছিল। ৯টা বাজল, ১০টা বাজল, ১১টা বাজল। এই দেখুন, এখানে লক্ষ্য করুন, ঠিক এখানটায়। পাওয়ার স্ক্রিনের উপর নিজের মোটা আঙুল রাখলেন। রাত তখন ১:১২টা। সেই নির্জন জনশূন্য রাস্তায় হঠাৎ বিশ্বাসভঙ্গির নীল নকশা, একটি অচেনা গাড়ি এলো। একটি সাধারণ গাঢ় রঙের কার ধীর গতিতে এলো এবং ঠিক আমার বাড়ির সামনের রাস্তার ধারে থামল। সেই গাড়ি থেকে এক লম্বা মানুষ নিচে নামল। গায়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কালো রঙের ফোলা রেইনকোট বা জ্যাকেট এবং মাথায় কানটুপি কপাল পর্যন্ত টানা ছিল। এমন অস্পষ্ট ফুটেজে তার চেহারা চেনা অসম্ভবই ছিল। সে শান্তভাবে আশেপাশে তাকালো, যেন কেউ দেখছে না তো তা নিশ্চিত করে নিল, এবং তারপর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আমার বাড়ির গেট খুলে ভেতরে এলো। ও অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হে ঈশ্বর! আমার মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরোল। পেটে ভয়ের এক দলা পাকিয়ে এলো। নাড়ি ভুড়ি যেন মোচড় দিয়ে উঠল আর পা কাঁপতে লাগল। এ তো সরাসরি ভেতরে চলে গেল।
সাধারণত 10 মিনিট পর, সম্ভবত 12 মিনিট পর সেই মানুষটি পুনরায় ফ্রেমের মধ্যে দেখা দিল। ও আমার আঙিনা থেকে বাইরে এলো, পুরোপুরি শান্ত। সে পেছনে ফিরে গেটের হুড়কো আবার আগের মতোই গুছিয়ে লাগিয়ে দিল, গাড়িতে বসল এবং কোনো তাড়াহুড়ো না করে অত্যন্ত ধীরস্থিরভাবে গাড়ি ঘুরিয়ে রাস্তার মোড় থেকে অদৃশ্য হয়ে গেল। পজ, পাওয়ার জোরে বললেন এবং রিমোটের বোতাম টিপলেন। তিনি ভিডিওটি কিছুটা পেছনে নিলেন এবং যে মুহূর্তে গাড়িটি স্পষ্ট দেখা যাচ্ছিল সেখানে চিত্রটি থামিয়ে দিলেন। এই দেখুন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার প্লেট। বৃষ্টি আর অন্ধকারের কারণে পড়া কঠিন, কিন্তু আমার মনে হয় আমরা কিছু সংখ্যা চেনার চেষ্টা করতে পারি। আর এখানে দেখুন, গাড়ির পাশের দরজায় কোনো লোগো বা কোম্পানির নাম দেখা যাচ্ছে। আমি চোখ সরু করে সেই স্ক্রিনের অস্পষ্ট ঝাঁপসা ছবির দিকে এক পলক তাকিয়ে রইলাম। গাড়ির পাশে সত্যিই সাদা রঙে কিছু একটা লেখা ছিল, একটি বিশেষ চিহ্ন বা কিছু একটা বয়ান ছিল। কোনো কোম্পানির গাড়ির মতো দেখাচ্ছিল। একটি কোম্পানির গাড়ির মতো দেখাচ্ছে। ইন্সপেক্টর পাওয়ার চিন্তামগ্ন হয়ে বিড়বিড় করলেন, এটা নিশ্চিতভাবেই কোনো ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন নয়। ঘরবাড়ি কেনাবেচা করে সেই লোকগুলো। আমি ধাক্কা খেয়ে কাকিমার দিকে ফিরলাম। কিসের এজেন্ট কাকিমা? আর তারা আমার বাড়িতে কেন আসবে? কিসের জন্য? আরে, আমি ঠিক জানি না রে, কিন্তু সম্ভবত কেউ বাড়ি বিক্রির জন্য বাজারে ছেড়েছে কিনা তার দাম নির্ধারণ করতে আসা লোক হতে পারে, তেমনই মনে হলো আমার। কাকিমার এই কথাগুলো শোনামাত্রই আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে কাকিমা নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। ওরে সুধা, মাফ করিস আমায়, আমি যা তা মূর্খের মতো বকবক করি। আমার এই বুড়ো মাথা ঠিকমতো চলে না। কিন্তু ইন্সপেক্টর পাওয়ার এখন সতর্ক হয়ে উঠেছিলেন, যেন কোনো শিকারী কুকুর গন্ধ পেয়েছে। মিসেস দেশপাণ্ডে, আপনার এমন কেন মনে হলো? রিয়েল এস্টেট এজেন্টই কেন? আপনার অন্য কিছু কেন মনে হলো না? ওহে, সহজভাবেই আমার মনে হলো। অ্যাসোসিয়েশন থাকে না, সেরকম। কাকিমা কিছুটা তোতলালেন। গত মাসেই আমার মেয়ের ফ্ল্যাট দেখতে শহর থেকে এক এজেন্ট এসেছিল। তখনও সে এমনই গভীর রাতে এসেছিল। বলেছিল দিনের বেলা সময় পায় না। তার কাছেও এমনই কোম্পানির গাড়ি ছিল, আর তার ওপর এমনই বড় লোগো ছিল। তাই আমার কাছে খুব একই রকম মনে হলো, অন্য কিছু না। পাওয়ার স্ক্রিনের ওপর সেই গাড়িটি আরও জুম করে দেখলেন। রেকর্ডিংয়ের কোয়ালিটি খুব একটা ভালো না হওয়ায় এবং অন্ধকারের কারণে গাড়ির দরজার নাম পড়া কঠিন ছিল, কিন্তু প্রথম অক্ষর কিছুটা বোঝা যাচ্ছিল। হার বা HAR বা এমন কিছু একটা নাম হবে। পাওয়ার তার ডায়েরিতে নাম লিখে নিলেন। আমাদের অবিলম্বে শহরের এবং জেলার সমস্ত রিয়েল এস্টেট এজেন্সি পরীক্ষা করতে হবে। ঠিক কার কাছে এমন গাড়ি আছে আর কার এমন লোগো আছে তা খুঁজে বের করতে হবে। আমি ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার কিছু বলার মতো অবস্থা ছিল না। পেটের ভেতরটা খালি মনে হচ্ছিল আর বমি বমি ভাব শুরু হয়েছিল। আমার মাথায় এক ভয়াবহ বিচিত্র আর অবিশ্বাস্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমার বাড়ি পরিদর্শনের জন্য রাতে রিয়েল এস্টেটের মানুষ এসেছিল, কিন্তু সেই মানুষকে ডেকেছে কে? এই বাড়ি তো পুরোপুরি আইনগতভাবে শুধু আমার নামে আছে। আমি কাউকে কোনো অধিকার দিইনি, পাওয়ার অফ অ্যাটর্নি দিইনি এবং বাড়ি বিক্রি করার তো প্রশ্নই ওঠে না। এটা আমার একমাত্র বাড়ি, যেখানে আমি সারা জীবন কাটিয়েছি। মেসেস সাঠে পাওয়ার আমার কাঁধে এক ভারী কিন্তু আশ্বস্ত করার মতো হাত রাখলেন। আপনি ভুল করে বা অজান্তে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন? বাড়ির লেনদেনের জন্য বা বিক্রির জন্য কোনো কাগজে সই করেছেন কি? না সাহেব, একদমই নয়। আমি দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে না বোধক মাথা নাড়লাম। আমি বাড়ি বিক্রির চিন্তা পর্যন্ত করিনি। আমি সারা জীবন এখানেই থেকেছি, এটা আমার বাড়ি। আর আপনার মিস্টার বসন্তরাও, উনি কি এমন কিছু করতে পারেন? আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো মনে হলো। আমি পাথর হয়ে গেলাম। বসন্ত? কিন্তু ও আমার তথ্য এবং সম্মতি ছাড়া কিছুই করতে পারে না। ঘর পুরোপুরি আমার নামে, আইনে ওর কোনো অধিকার নেই। তাত্ত্বিকভাবেও তা করতে পারে না, এটা ঠিক, পাওয়ার ধীর এবং গম্ভীর গলায় বললেন। কিন্তু দুর্ভাগ্যের হলো বাস্তবে জালিয়াতি আর জাল সইয়ের মতো ঘটনা ঘটে থাকে। আমরা তদন্ত করব। আমি এখনই শহরের এজেন্সিগুলো চেক করছি। যদি সত্যি ও অ্যাপ্রেইজার হয়, তবে ও কার নির্দেশে এই রাতের বেলা কাজটা করল তা আমরা দুপুর নাগাদই জানতে পারব। দুপুর নাগাদ আমরা শহরের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত অর্থন রিয়ালিটির অফিসে বসেছিলাম। ইন্সপেক্টর পাওয়ার গাড়ির লোগো থেকে 3টি এজেন্সি খুঁজে বের করেছিলেন, তাদের ফোন করেছিলেন এবং তৃতীয় এজেন্সিটি নিশ্চিত করেছে, হ্যাঁ, তাদের অ্যাপ্রেইজার কাল সন্ধ্যায় আমাদের কলোনিতে গিয়েছিল। এজেন্সির মালিক শ্রী গোখিলে 40 বছর বয়সী দামি স্যুট পরা এক ভদ্রলোক ছিলেন।
তিনি ওপর বিনয় দেখিয়ে আমাদের স্বাগত জানালেন, কিন্তু তার মুখের অস্বস্তি লুকানো যাচ্ছিল না। তিনি সামনের লেডার চেয়ারের দিকে হাত ইশারা করলেন। বলুন, কি সেবা করতে পারি? কাল আপনার কর্মচারী প্লট নাম্বার 17-এ গিয়েছিল। পাওয়ার নিজের ব্যাজ বের করে শুরু করলেন, একটি বাড়ির পরিদর্শন এবং দাম নির্ধারণের জন্য। আমাদের সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চাই। প্লট নাম্বার 17? গোখলে কপালে ভাঁজ ফেলে ফাইল খুললেন এবং পাতা উল্টালেন। হ্যাঁ, ঠিক, একটি ব্যক্তিগত বাড়ি এবং প্লটের ভ্যালুয়েশনের অর্ডার ছিল। কি সমস্যা হয়েছে? সমস্যা হলো এই যে আমি শান্ত থাকার চেষ্টা করে সামনে ঝুঁকে এলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। ওই বাড়িটি আমার, এবং আমি কাউকে পরিদর্শনের জন্য ডাকিনি। গোখলে আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকালেন। তা কি করে হয়? অর্ডার তো মালিকের নামেই আছে। এই দেখুন। তিনি ফাইল ঘুরিয়ে একটি কাগজ দেখালেন। ক্লায়েন্ট বসন্ত 60, মালিক সুধা 60। আর এই দেখুন পাওয়ার অফ অ্যাটর্নি। গোখলে ফাইল থেকে দ্বিতীয় কাগজটি বের করলেন। মিসেস 60 তার স্বামী মিস্টার 60-কে স্থাবর সম্পত্তি লেনদেনের জন্য পূর্ণ অধিকার দিয়েছেন। এই হল সেই নোটারি করা পত্র। কিসের অধিকার? আমার গলা যেন রুদ্ধ হয়ে গেল। আমি কিছুই দিইনি। আমি সেই কাগজটি ছিনিয়ে নিলাম এবং চোখ বড় বড় করে দেখতে লাগলাম। আমার নাম, আধার কার্ডের নম্বর, ঠিকানা সবই ঠিক ছিল। আর নিচে সই, আমার সই। কিন্তু আমি এমন সই কক্ষনো করিনি, কক্ষনো না। এটি জাল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। চোখের সামনের ঘরটি যেন বনবন করে ঘুরতে লাগল। আমি এতে সই করিনি। ইন্সপেক্টর পাওয়ার আমার হাত থেকে সেই কাগজ অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে খুঁটিয়ে পরীক্ষা করলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। মিস্টার গোখলে পাওয়ার এজেন্সি মালিককে জিজ্ঞাসা করলেন, এই পাওয়ার অফ অ্যাটর্নি আপনার কাছে কবে এলো? কে এনে দিয়েছিল? 1 সপ্তাহ আগে। গোখলে ভয়ে ভয়ে বললেন। বসন্ত 60 নিজে এসেছিলেন। বললেন ওনারা বাড়ি বিক্রি করতে চান এবং তার আগে বাড়ির ভ্যালুয়েশন করিয়ে নিতে চান। আমরা সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি, বাড়ি পরিদর্শনের সময় নির্ধারণ করেছি। উনি বলেছিলেন যে ওনার মিসেস অর্থাৎ সুধা ম্যাডাম এ বিষয়ে সবকিছু জানেন। কিন্তু উনি ঘরকন্যায় আর অন্যান্য কাজে খুব ব্যস্ত থাকেন এবং এসব লেনদেনের ঝামেলায় পড়তে চান না। তাই উনি বসন্ত রাওয়ের উপর পূর্ণ বিশ্বাস রেখেছেন এবং এই পত্র দিয়েছেন। আর আপনি এই কাগজপত্রের সত্যতা যাচাই করেননি? পাওয়ার গোখলের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন, যেন তার চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। এত বড় একটা লেনদেন আর আপনি মালিকানিকে একবার ফোন করে জিজ্ঞাসা পর্যন্ত করলেন না? তাতে নোটারির সিল ছিল, সবকিছু আইন অনুযায়ী যা যা প্রয়োজন তাই ছিল। গোখলে চেয়ারে অস্বস্তিতে নড়াচড়া করতে লাগলেন। তার কপালে ঘাম জমেছিল। প্রতিটি পাওয়ার অফ অ্যাটর্নি নোটারি বোর্ডের থেকে যাচাই করে নেওয়া আমাদের বাধ্যতামূলক নয়। ওটা আমাদের কাজ নয়। আমরা কাগজপত্রের ওপর বিশ্বাস রেখেছিলাম। আপনি এক্ষুনি ক্লায়েন্টের সাথে হওয়া সমস্ত চিঠিপত্র দেখান। পাওয়ার তার কথা কেটে দিলেন। সবকিছু মানে সবকিছু, কাগজপত্র, চুক্তির কপি, ইমেল, যা কিছু আছে। গোখলে চুপচাপ মাথা নাড়িয়ে কম্পিউটারের দিকে ফিরলেন। আমি ওখানেই এক জায়গায় শূন্য দৃষ্টিতে পাথর হয়ে বসে রইলাম। মাথা অসার হয়ে গিয়েছিল। কানে এক বিচিত্র শব্দ বাজছিল। বসন্ত, আমার স্বামী। ও বিয়ের সময় অগ্নির সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিল। ও আমার জাল সই কোথায় করল? আমাদের হকের বাড়ি বিক্রির ব্যবস্থা করল, অথচ আমায় একবারও জিজ্ঞাসা পর্যন্ত করল না। এই দেখুন। গোখলে মনিটর ঘোরালেন। প্রথম যোগাযোগ 2 সপ্তাহ আগে হয়েছিল। উনি ইমেল করেছিলেন বাড়ির দাম সম্পর্কে এবং যত দ্রুত সম্ভব বিক্রি করার ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। আমরা মিটিং ঠিক করলাম, উনি এলেন, কাগজপত্র দিলেন, আমরা ভ্যালুয়েশনের চুক্তি করলাম এবং আপনার মানুষটা রাতের বেলা ঘর দেখতে এলো। আমি মাঝপথে ভাঙা গলায় বললাম, রাত 11:15টার সময় যখন আমি ঘুমোচ্ছিলাম তখনও চোরের মতো ঘরের চারপাশে ঘুরছিল, জানালা দিয়ে উকি দিচ্ছিল। হ্যাঁ, মানে ক্লায়েন্ট নিজেই এমন অনুরোধ করেছিলেন। বসন্ত রাওয়ের বক্তব্য ছিল যে দিনের বেলায় বাড়িতে কেউ থাকে আর তিনি এই কাজটা গোপনে করতে চান। কারো মনে সন্দেহ না জাগিয়ে আমরা ক্লায়েন্টকে না বলি না, যদি আইনগত কোনো বাধা না থাকে। আর আপনারা জাল কাগজপত্রের ভিত্তিতে লেনদেন করছেন, এটা কি আইনগত চলে? ইন্সপেক্টর পাওয়ার রাগে টেবিলের ওপর জোরে থাপ্পড় মারলেন। আপনি জানেন এটা কত বড় অপরাধ? আমি জানতাম না যে ওগুলো জাল। গোখলে ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। শপথ করে বলছি সাহেব, আমার কাছে সবকিছু আসল মনে হয়েছিল। আমিও প্রতারিত হয়েছি। তারপর কি হলো? পাওয়ার মনিটরের দিকে তাকালে গোখলে বলতে লাগলেন, ভ্যালুয়েশন হওয়ার পর আমরা রিপোর্ট বানালাম। ওই এলাকার মার্কেট রেট অনুযায়ী বাড়ি এবং প্লট মিলিয়ে দাম নির্ধারণ করা হলো প্রায় 3.5 কোটি টাকা। বসন্তরাও তৎক্ষণাৎ সেই অঙ্কে রাজি হয়ে গেলেন এবং আমাদের জলদি ক্রেতা খুঁজতে বললেন।
কবে বিজ্ঞাপন দিলেন? আমি জিজ্ঞেস করলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আজ সকালেই, গোখলে বললেন। আর একজন ক্রেতার সাথে সাথেই সাড়া দিয়েছেন। বড় পার্টি, বিল্ডার তারা, নগদে লেনদেন করতে রাজি। পরশুই আমরা প্রাথমিক চুক্তির জন্য মিটিং ঠিক করেছি। আমি 2 হাতে মুখ ঢেকে ফেললাম। পরশু, মাত্র 2 দিনের মধ্যে আমার বাড়ি বিক্রি হয়ে যেত। আমার হকের বাড়ি, যেখানে আমি 30 বছর কাটিয়েছি, তা পরের হাতে চলে যেত, আর বসন্ত টাকা নিয়ে গায়েব হয়ে যেত। সেই বৃদ্ধার কথা মনে পড়ল। কাল সকালে আঙিনা ঝাড়ু দিও না। যদি আমি সকালে ঝাড়ু দিতাম, তবে প্রমাণ নষ্ট হয়ে যেত। আমি কিছুই জানতে পারতাম না, আর পরশুর মধ্যে বসন্ত বাড়ি বিক্রি করে দিত। কেই ক্রেতা? সে এখন কোথায়? পাওয়ার জিজ্ঞেস করলেন। আমি জানি না। উনি ফোন করেছিলেন, নম্বর দিয়েছেন, বললেন টাকা তৈরি আছে। ওনারা এই লেনদেন যত দ্রুত সম্ভব করতে চান। ওনাদের জায়গার দখল চাই। পাওয়ার সেই নম্বর ডায়েরিতে লিখে নিলেন। মিস্টার গোখলে, এই লেনদেন বাতিল করতে হবে। জালিয়াতি আর জাল কাগজপত্র তৈরির দায়ে আমরা আপনার এবং বসন্ত ষাটের বিরুদ্ধে মামলা করছি। কিন্তু এতে আমাদের কোনো সম্পর্ক নেই সাহেব। গোখলে চেয়ার ছেড়ে ভয়ে দাঁড়িয়ে পড়লেন। আমরা সততার সাথে কাজ করেছি। আমাদেরই ঠকানো হয়েছে। আমরা পূর্ণ সহযোগিতা করব। সেটা এখন পুলিশ স্টেশনে গিয়ে দেখা যাবে। আপাতত আমাকে সমস্ত কাগজপত্র, ইমেলের কপি আর আপনাদের ওই অ্যাপ্রেজারের কন্ট্যাক্ট দিন। 8 ঘন্টা পর আমরা এজেন্সির বাইরে এলাম। আমি যেন কোনো স্বপ্নের ঘোরে হাঁটছিলাম। পায়ে কোনো জোর অবশিষ্ট ছিল না। পাওয়ার আমার কোনোই ধরে ভরসা দিলেন। মিসেস সাকে, আপনি একটু বসুন। সামনে একটা হোটেল আছে, ওখানে যাই। আপনার একটু জল বা চা খাওয়া দরকার। আমরা জানলার ধারের একটা টেবিলে বসলাম। পাওয়ার আমার জন্য গরম চা আর নিজের জন্য কফি অর্ডার করলেন। আমি সেই গরম কাপটা 2 হাতে জাপটে ধরলাম। কিন্তু তবু শরীরের ভেতরের কম্পন যাচ্ছিল না। সেই শীত বাইরের বৃষ্টির ছিল না, তা ছিল মনের গহীনে হাড় পর্যন্ত পৌঁছে যাওয়া এক হিমশীতল অনুভূতি। কেন? আমি বিড়বিড়িয়ে বললাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও এমন কেন করল সাহেব? কেন? পাওয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে কফির চুমুক দিলেন। টাকা মিসেস ষাটে, 3.5 কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। ওনার হয়তো টাকার খুব দরকার ছিল, অথবা উনি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। এমন মানুষ থাকে। কিন্তু এ তো চরম বিশ্বাসঘাতকতা। আমরা এত বছর সাথে আছি, 32 বছর। আমি কি কম করেছি? আমি ওটা কি দিইনি? আমি আমার চাকরিতে অনেক কিছুই দেখেছি। মানুষ বদলে যায়, অথবা সম্ভবত এত বছর পর নিজের আসল চেহারা দেখায়। আমি চায়ের চুমুক দিলাম। সেই মিষ্টি গরম চায়ে একটু ভালো বোধ করলাম। মাথাটা কিছুটা স্থির হল, চিন্তার ভিড় কমল। এখন কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন আমরা পুলিশ স্টেশনে যাব। আপনি আধিকারিক অভিযোগ বা এফআইআর দায়ের করবেন। আমি আগেই ফোন করে বলে দিয়েছি। আমরা মামলা দায়ের করব, আপনার মিস্টারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকব, ওই সই পরীক্ষা করব, নোটারির তদন্ত করব। যদি জালিয়াতি প্রমাণিত হয়, আর তা হবেই, তবে ওনার জেল হওয়া নিশ্চিত। এটি অনেক বড় জালিয়াতি। জেল? আমি শব্দটি উচ্চারণ করলাম। শুনতে খুব বিচিত্র লাগছিল। আমার স্বামী, যার সাথে আমি অর্ধেক জীবন কাটালাম, সে জেলে যাবে? আর বাড়ি? ওটা আমারই থাকবে তো? হ্যাঁ, অবশ্যই। এই লেনদেনটাই অবৈধ। কাগজপত্র জাল। বাড়ি আপনারই আছে, এবং তা কেউ কেড়ে নিতে পারবে না। আমি মাথা নাড়ালাম। আমরা পুলিশ স্টেশনে কয়েক ঘন্টা কাটালাম। আমি অভিযোগ লিখে দিলাম, প্রশ্নের উত্তর দিলাম। ইন্সপেক্টর পাওয়ার পায়ের ছাপ, ক্যামেরার রেকর্ডিং আর এজেন্সির ব্যাপারে বিস্তারিত তথ্য দিলেন। তদন্তকারী কর্মকর্তা, এক তরুণী ইন্সপেক্টর, ক্লান্ত মুখে সব কিছু লিখে নিচ্ছিলেন। আমরা আপনার স্বামীকে সমন পাঠাব, তিনি শেষে বললেন। উনি ট্রিপ থেকে কবে ফিরছেন? মোটামুটি 1 সপ্তাহের মধ্যে, কিন্তু আমি ওকে ফোন করে জলদি আসতে বলতে পারি। না, সেই নারী কর্মকর্তা না বোধক মাথা নাড়লেন। ওকে সতর্ক করবেন না। ওকে ভাবতে দিন যে সব কিছু ওর পরিকল্পনা মতোই চলছে, তবে ওকে ধরা সহজ হবে। আমি সম্মতি জানালাম এবং পুলিশ স্টেশনের বাইরে এলাম। বাইরে অন্ধকার নামতে শুরু করেছিল এবং পুনরায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। জুন মাসের সেই বর্ষার দিন আর সেই অন্ধকার রাত। ইন্সপেক্টর পাওয়ার আমাকে রিকশায় তুলে দিলেন। দিদি, শক্ত থাকুন। বিদায় নেওয়ার সময় তিনি বললেন, আমি জানি এটা কঠিন, কিন্তু আপনি যা করেছেন তা একদম ঠিক। এমন বিষয়ে উপেক্ষা করে চলা যায় না। আপনি চুপ করে থাকলে অনর্থ হয়ে যেত। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি না থাকলে... আরে ছাড়ুন ওসব, এটা তো আমার কর্তব্যই। তিনি হাত নেড়ে বিষয়টি এড়িয়ে গেলেন। আসলে আপনার ওই বৃদ্ধা দাদির কাছে কৃতজ্ঞ থাকা উচিত, যিনি আপনাকে সেদিন দোকানে সতর্ক করেছিলেন। সত্যিই এক মিরেকল বলতে হবে।
আমি রিকশায় বসলাম, কপালটা ঠান্ডা কাঁচের গায়ে ঠেকালাম। সেই বৃদ্ধা, উনি কিভাবে বুঝলেন? তার সেই তীক্ষ্ণ চোখ যা আরপার দেখছিল, তার সেই আমার হাতের ওপর শক্ত ধরা হাত, তার শব্দগুলো, যখন তোর স্বামী যাবে তখন কাল সকালে আঙিনা ঝাড়ু দিস না। যদি আমি বসন্তের কথা মতো সকালে উঠেই আঙিনা ঝাড়ু দিতাম, তবে সেই পায়ের ছাপগুলো কক্ষণও দেখা যেত না। সেগুলো ঝাড়ুর টানে মুছে যেত। আমি জানতেও না পারতাম রাতে কেউ এসেছিল, আর সকালে পুনরায় বৃষ্টি হলে অবশিষ্ট প্রমাণও নষ্ট হয়ে যেত। আমি ওভাবেই অজ্ঞানে থেকে যেতাম, আর আমার অজান্তে আমার বাড়ি বিক্রি হয়ে যেত। দুদিন পর বসন্ত ট্রিপ থেকে ফিরে আসত, অথবা হয়তো ফোন করে বলতো বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, অথবা কিছুই না বলে টাকা নিয়ে পালিয়ে যেত। আর আমি কি করতে পারতাম? একবার লেনদেন পূর্ণ হয়ে গেলে এবং বাড়ি অন্যের নামে হয়ে গেলে কিছুই প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে যেত। বাড়ি ফিরে আমি আমার ভেজা আঁচল সামলালাম আর জানলার ধারে বসলাম। আঙিনার সেই কাদামাখা পায়ের ছাপগুলোর দিকে তাকালাম, যা পুনরায় শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা ঝাপসা হয়ে গিয়েছিল। আমার কিছু খাবার দরকার ছিল। সকাল থেকে পেটে দানা পড়েনি, কিন্তু খাবারের ওপর কোনো রুচিই ছিল না। চিন্তায় বমি বমি ভাব হচ্ছিল। সেই বিশ্বাসঘাতকতা, বসন্ত আমাকে ঠকানোর সিদ্ধান্ত কত সহজেই না নিয়ে নিল। ৩২ বছর আমি ওর জন্য রেধেছি, বেড়েছি, ওর অপেক্ষা করেছি। ও ট্রিপে গেলে আমি চিন্তা করতাম, ও অসুস্থ হলে আমি রাত জেগে সেবা করতাম, কিন্তু ও সব সময় ঠান্ডা আর নির্লিপ্ত থাকল। আমি ভাবতাম এটা ওর স্বভাব, কাজের চাপ, ড্রাইভার জীবনের ধকল, কিন্তু ও শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল, আমার থেকে মুক্তি পাবার জন্য। বাড়ি বিক্রি করা, টাকা নেওয়া আর নতুন জীবন শুরু করা। সম্ভবত অন্য কোনো নারী আছে কি, তরুণী, সুন্দরী, যার সাথে পালিয়ে যাবার স্বপ্নও দেখছিল? আর আমি ওর বুড়ি বউ, ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম। আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি তাদের বাধা দিলাম না। জানলার বাইরের সেই ঘন অন্ধকার আর পড়তে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে আমি কাঁদতে থাকলাম। স্বামীর জন্য নয়, বরং নিজের জন্য, সেই হারিয়ে যাওয়া বছরগুলোর জন্য, এই উপলব্ধির জন্য যে মানুষটার সাথে আমার জীবন কাটল সে শেষ পর্যন্ত এক অচেনা পরপুরুষই প্রমাণিত হল। ৫৮ বছর বয়সে আমার কপালে জুটল শুধু এক টুকরো ভাঙা মন আর বিশ্বাসভঙ্গ। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, বসন্ত। আমি অনেকটা সময় সেই রিং হতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইলাম এবং তারপর ফোনটা কেটে দিলাম। আমি ওর গলাও শুনতে চাইছিলাম না। কয়েক মুহূর্ত পর মেসেজ এলো, কেমন আছো? পৌঁছালাম আমি, ঘাটে রেঞ্জ ছিল না, কাল কথা বলবো। সব সময়ের মতো সেই শুষ্ক সংক্ষিপ্ত মেসেজ। আমি কোনো উত্তর দিলাম না। সেই রাতটা জেগেই কাটালাম। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আমি আমাদের সম্পর্কের প্রতিটি সুতো আলাদা করে দেখছিলাম। ঠিক কবে ছিঁড়ে গেল এসব? নাকি আদতে কোনোদিনও জোড়াই লাগেনি? সম্ভবত ও আমায় কোনোদিন ভালোবাসেইনি, শুধু সুবিধার জন্য বিয়ে করেছিল। ওর থাকার জন্য একটা ঘর দরকার ছিল, আর ঘর সামলানোর জন্য একজন নারী। আর এখন যখন ওর মনে হয়েছে যে অনেক হয়েছে, তখন যা পায় সব লুটে নিয়ে পালানোর ছক কষেছে ও। সকালে যখন ঘুম ভাঙল, শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গিয়েছিল। আয়নায় তাকালাম, এক অচেনা চেহারা দেখতে পেলাম। চুলের সেই সাদা গোছা, চেহারার ভাঁজ, ক্লান্তি, এক কদর্য বুড়ি। হয়তো এই কারণেই ও আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল। না, অনেক হয়েছে। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে ঘাড় শক্ত করলাম। নিজের ওপর দয়া দেখানো আর ওকে অজুহাত দিয়ে ক্ষমা করা এখন থেকে সব বন্ধ। ও একজন অপরাধী। ও আমাকে লুটে নেওয়ার চেষ্টা করেছে, আমাকে রাস্তায় বসানোর চক্রান্ত করেছে, আর আমি ওকে তা করতে দেব না। আমি তৈরি হলাম। নিচে রান্নাঘরে গিয়ে জোর করে দুমুঠো খেয়ে নিলাম। ফোন হাতে নিয়ে আমাদের পরিচিত উকিল অ্যাডভোকেট দেশমুখকে ফোন করলাম। সব পরিস্থিতি বুঝিয়ে বললাম আর বিবাহ বিচ্ছেদের জন্য সাহায্য চাইলাম। কালই অফিসে চলে আসুন, আমরা এক্ষুনি প্রসেস শুরু করব, দেশমুখ বললেন। আর আপনি যা করছেন একদম ঠিক করছেন। এই ধরনের বিষয় ক্ষমা করার মতো নয়, দ্রুত অ্যাকশন নেওয়া জরুরি। আমি ফোন রাখলাম। ডিভোর্স, কত অদ্ভুত একটা শব্দ। স্বপ্নেও ভাবিনি এই শব্দটা আমাকে উচ্চারণ করতে হবে। আমি সবসময় ভাবতাম বসন্ত আর আমি শেষ পর্যন্ত একসাথেই থাকবে, যেমন ওর বাবা মা ছিলেন বা আমার বাবা মা ছিলেন। 7 জন্মের বন্ধন। কিন্তু এটা তো খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়ালো, পরস্পরের প্রতি অনীহা আসা পর্যন্তই ছিল এই বন্ধন। 2 দিন পর ইন্সপেক্টর পাওয়ারের ফোন এলো। মিসেস ষাঠে, আপনার মিস্টার ফিরে এসেছেন। আজ সকালে ডিপো পৌঁছতেই আমরা ওনাকে হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদ চলছে, আপনি কি সামনে আসতে চান?
না, আমি দৃঢ়ভাবে বললাম, আমি ওর মুখও দেখতে চাই না। ঠিক আছে, বুঝলাম, তবে যতটুকু গুরুত্বপূর্ণ তা আপনাকে জানিয়ে রাখি, উনি অপরাধ কবুল করেছেন। কেন করলেন এসব? আমি জিজ্ঞেস করলাম। ওনার বক্তব্য, উনি ঋণে ডুবেছিলেন, জুয়া, অনলাইন গেম আর ক্রিকেট বেটিংয়ের নেশা ছিল ওনার। তাতে বড় অঙ্কের টাকা খুইয়েছিলেন। পাওনাদাররা পেছনে লেগেছিল, হুমকি দিচ্ছিল, তাই উনি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন অনেক দেরি হওয়া পর্যন্ত আপনি কিছুই টের পাবেন না। আর এখন সামনে কি হবে? কেস কোর্টে যাবে। উনি স্বীকারোক্তি দিয়েছেন, আর লেনদেন যেহেতু সম্পন্ন হয়নি, তাই হয়তো সামান্য সাজা হবে বা নজরবন্দি অথবা শর্ত সাপেক্ষে মুক্তি পাবেন। এছাড়া আপনাকে মানসিক হয়রানির ক্ষতিপূরণ দিতে হবে ওনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমি ফোন রাখলাম। জুয়া, ঋণ, তার মানে অন্য কোনো নারী ছিল না। আমি বুড়ি বা কুৎসিত হয়ে গিয়েছি বলে এমনটা ঘটেনি। শুধু টাকা, শুধু জুয়ার নেশা আর মূর্খতা। কিন্তু সত্যি বলতে কি, এতে মনটা মোটেও হালকা হল না। উল্টো অন্য কোনো নারী থাকলে হয়তো মেনে নেওয়া সহজ হতো, অন্তত তার পেছনে একটা মানবিক কারণ থাকত। কিন্তু এখানে ও আমাদের সংসার, আমার বিশ্বাসের নিলাম চড়িয়েছিল শুধু নিজের ঋণের জন্য। বর্ষাকাল শেষ হয়ে এলো। ধীরে ধীরে বৃষ্টি কমে এলো আর শ্রাবণ মাস শুরু হলো। আঙিনার কাদা শুকিয়ে সেখানে এখন সবুজের ছোঁয়া দেখা যাচ্ছিল। আমি হাতে কফির মগ নিয়ে রান্নাঘরের জানলার পাশে দাঁড়িয়ে সেই আঙিনা দেখছিলাম, যেখানে কয়েক মাস আগে জুনের সেই প্রথম বর্ষার রাতে এক অচেনা মানুষের পায়ের ছাপ কাদায় ফুটে উঠেছিল। সেই ছাপগুলোই আমার পুরো জীবন বদলে দিয়েছিল। মামলার রায় দ্রুতই এলো। বসন্ত অপরাধ কবুল করায় এবং লেনদেন সম্পন্ন না হওয়ায় ওর 2 বছরের জেল হল। এছাড়া আমাকে মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেওয়ার আদেশ দিল কোর্ট। উকিল বোঝালেন এর থেকে বেশি পাওয়া কঠিন, কারণ সরাসরি কোনো আর্থিক ক্ষতি হয়নি এবং সৌভাগ্যবশত বাড়িটা আমার কাছেই রয়ে গিয়েছে। বসন্ত সেই টাকা তখনই দিয়ে দিল। কোর্টেও পুরো সময় মাথা নিচু করে বসে থাকল। একবারও মাথা তুলে আমার দিকে তাকালো না, বা একটা সাধারণ ক্ষমাও চাইল না। ওর চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু ধরা পড়ে যাওয়ার তীব্র বিরক্তি। 1 মাসের মধ্যে আমাদের ডিভোর্স মঞ্জুর হল। বসন্ত ওর ভাইয়ের কাছে থাকতে গেল। আমি যখন বাড়িতে ছিলাম না, তখন ও এসে নিজের জামাকাপড় নিয়ে চলে গেল। আমি ইচ্ছা করেই বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, কারণ ওর মুখ আমি দেখতে চাইছিলাম না। ফিরে এসে বাড়িটা খুব খালি আর শান্ত মনে হল। আলমারির অর্ধেকটা ফাঁকা হয়ে পড়েছিল। দেওয়ালে যেখানে ওর ছবি ছিল, সেখানে এখন শুধু একটা হালকা চৌকো দাগ রয়ে গিয়েছে। আমি দেওয়ালের বাকি ছবিগুলোও সরিয়ে ফেললাম। বিয়ের, বেড়াতে যাওয়ার। একটা বাক্সে ভরে চিলেকোটাও অন্ধকার কোণায় ফেলে রাখলাম। ফেলে দিইনি, কারণ শেষ পর্যন্ত জীবনের 1/3 সময় আমরা একসাথে কাটিয়েছি। সেই ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়, কিন্তু আমি আর তা দেখতে চাইছিলাম না। সেই স্মৃতিগুলো আর আমার দরকার ছিল না। ডিভোর্সের পরের প্রথম কয়েক সপ্তাহ খুব অদ্ভুত কেটেছিল। বাড়ির নিস্তব্ধতা কানে বাজছিল। কেউ আর দরজা দাঁড়াম করে লাগাচ্ছিল না, কেউ খাবারের জন্য চিল্লাচ্ছিল না, কেউ কোনো ছোটখাটো বিষয় নিয়ে খুঁতখুত করছিল না। আমি সেই খালি ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়াতাম। হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না। স্বাধীনতা পেয়েছিলাম ঠিকই, কিন্তু সাথে নিয়ে এসেছিল একাকিত্ব। প্রতিবেশীরা অনেক সাহস জুগিয়েছিলেন। দেশপাণ্ডে কাকিমা রোজ কোনো না কোনো অজুহাতে আসতেন, কখনো লাড্ডু কখনো গরম চিড়ে ভাজা নিয়ে গল্প করতে আসতেন। ইন্সপেক্টর পাওয়ারও 2 বার এসে খোঁজ নিয়ে গিয়েছেন সব ঠিক আছে কিনা। একদিন চা খেতে খেতে তিনি বললেন, মিসেস সাকে, আপনি খুব শক্ত মনের মানুষ। আপনার বয়সে এভাবে নতুন করে দাঁড়ানো সহজ নয়, কিন্তু আপনি তা করে দেখিয়েছেন। অনেক নারী এই অবস্থায় ভেঙে পড়ে। আমি বিষণ্ণ হাসলাম। উপায়ই বা কী ছিল সাহেব? কোনায় বসে নিজের জন্য কেঁদে কাটানো? অনেকেই তা করে, কিন্তু আমি ওভাবে বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই। কিন্তু বাঁচার জন্য টাকার দরকার ছিল। আমি কাজের কথা ভাবতে লাগলাম। পাওয়া ক্ষতিপূরণ আর সামান্য সঞ্চয় দিয়ে বেশি দিন চলা সম্ভব নয়। আমি বাড়ি বিক্রি করতে চাইছিলাম না। ওটাই ছিল আমার সব কিছু, আমার একমাত্র আশ্রয়। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেখতে শুরু করলাম, কিন্তু আমার বয়সে অপশন খুব কম ছিল। সেলসওম্যান, আয়া বা ওয়াচম্যান, বিবরণ পরেই বুক কেঁপে উঠত। বয়স 45-এর কম হতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। 30 বছর শুধু ঘর সামলানো এক নারীকে কে কাজ দেবে? আমার পুরনো ডিএড এখন তামাদি হয়ে গিয়েছিল। এপ্রিলের শুরুতে আমার ভাগ্য খুলে গেল।
আমাদের এলাকার স্থানীয় সরকারি পাঠাগারে সহকারী গ্রন্থাগারিক পদের জন্য লোক দরকার ছিল। বেতন কম ছিল, পার্ট টাইম কাজ, কিন্তু বাড়ির কাছে ছিল। আমি ইন্টারভিউ দিতে গেলাম। সেখানে প্রধান গ্রন্থাগারিক ছিলেন নীনাতাই, ৬০ বছর বয়স, অত্যন্ত মৃদু স্বভাবের আর মার্জিত একজন নারী। বই নিয়ে কোনো অভিজ্ঞতা আছে? তিনি চশমা সামলে জিজ্ঞেস করলেন। কাজের অভিজ্ঞতা নেই, তবে আমি প্রচুর পড়ি, সারা জীবন পড়ে এসেছি। আমি বই ভালোবাসি, আমি মন থেকে বললাম। এত বছর বই পড়াটাই ছিল আমার একমাত্র জগৎ। বই আমাকে বাঁচিয়ে রেখেছে। নীনাতাই হাসলেন, তার চোখে একটা চমক দেখা দিল। এইটুকুই যথেষ্ট। আমার বই ভালোবাসে এমন মানুষই দরকার, শুধু হাজিরা দেওয়া লোক নয়। সোমবার থেকে জয়েন করুন। পাঠাঘাটপি ছিল এক শান্ত আর মনোরম জায়গা। পুরনো ধাঁচের পাথরের ইমারত, কাঠের মেঝের মচমচ শব্দ আর আলমারি থেকে আসা পুরনো কাগজ আর আঠার এক বিশেষ গন্ধ। ওখানে আমার খুব নিরাপদ মনে হতো। আমি দ্রুত কাজে অভ্যস্ত হয়ে গেলাম। পাঠকদের সাহায্য করা, বই ঠিক জায়গায় রাখা, ছেঁড়া বই মেরামত করা। কাজটি খুব কষ্টের ছিল না, কিন্তু মনে তৃপ্তি দিত। ধীরে ধীরে পাঠাগারে নিয়মিত আসা পাঠকদের সাথে পরিচয় হল। রোম্যান্টিক উপন্যাস খোঁজা দিদিমা, পড়াশুনোর বই চাওয়া ছাত্রছাত্রী, রূপকথার বই নেওয়া তরুণী মায়েরা আর ইতিহাসের বই পড়া অবসরপ্রাপ্ত ফৌজি। একদিন নিয়মিত আসা বিভাবরিতাই ৭০ বছর বয়স কাউন্টারে দাঁড়িয়ে বললেন, সুধার? আরে, তুমিই তো সেই না? তোমার ব্যাপারে মিসেস দেশপাণ্ডে বলছিলেন। দেশপাণ্ডে কাকিমা? হ্যাঁ, আমরা প্রতিবেশী, আমি শান্তভাবে বললাম। খবরের তো ডানা থাকে, পাড়ায় সব জানাজানি হয়ে গিয়েছিল। আমি ভাবলাম ইনি এখন খোঁটা দেবেন। কিন্তু তুমি যা করেছ না, তা খুব সাহসের কাজ ছিল। বিভাবরিতাই আমার হাতের ওপর নিজের কুচকানো হাত রাখলেন। আমি আমার স্বামীর ৩০ বছর অত্যাচার সহ্য করেছি। মদ খেত, মারধর করত, আমি চুপ থাকতাম বাচ্চাদের জন্য। ১০ বছর আগেও মারা গেল, আর ওর মৃত্যুর পরই আমি বুঝলাম যে ভয়হীন জীবন আসলে কি। তোমার জীবন এখনও অনেক বাকি আছে, তিনি আরও বললেন। ৫৮ বছর কোনো বয়সই নয়। আমার এক বান্ধবী ৬২ বছর বয়সে বিয়ে করেছে, এখন স্কুলের মেয়ের মতো খুশি থাকেও। তুমি হার মেনো না। বিভাবরিতাই এরপর থেকে মাঝে মধ্যে বেশি সময় কাটাতে লাগলেন। তিনি তার অন্য বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। লতা, তনবী, জ্যোৎস্না, সবারই প্রায় একই বয়স। কেউ বিধবা তো কেউ ডিভোর্সি। তারা একসাথে নাটকে যেত, প্রদর্শনীতে যেত। সুধা ষাঠের জীবন এখন আর সেই ভয়ের অন্ধকারে বন্দী নেই। যে পায়ের ছাপগুলো এক রাতে তাকে আতঙ্কিত করেছিল, সেগুলোই শেষ পর্যন্ত তাকে তার মিথ্যে সম্পর্কের মায়া থেকে মুক্ত করে দিয়েছে। ৫৮ বছর বয়সে এসে তিনি বুঝতে পেরেছেন যে একাকিত্বের চেয়েও বড় ভয় হল ভুল মানুষের সাথে থাকা। এখন তার দিনগুলো কাটে বইয়ের সুগন্ধে আর বন্ধুদের হাসিতে। তিনি এখন আর কোনো পরপুরুষের আজ্ঞাবহ নন, বরং নিজের বাড়ির আর নিজের জীবনের স্বাধীন মালিকানি। আমাদের গ্রুপে আসো না? লতা আগ্রহ নিয়ে বলল। শনিবার কমিউনিটি সেন্টারে পুরনো দিনের গানের অনুষ্ঠান আছে, রেট্রো মিউজিক। চল, আমরা আমাদের তারুণ্যকে আবার ফিরে পাই। আমি রাজি হলাম। কত বছর যে কোনো অনুষ্ঠানে যাইনি। বসন্তর সাথে তো ১০ বছর আগেই এসব বন্ধ হয়ে গিয়েছিল। ওর কাছে এসব ছিল সময়ের অপচয়। অনুষ্ঠানটি সত্যি চমৎকার ছিল। ৭০-৮০ দশকের গান, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে। সেই চেনা সুরগুলো শোনার সময় মনে হলো বুকের ভেতর জমে থাকা পাথরটা গলে জল হয়ে যাচ্ছে। আমার পাশে বান্ধবীরা গুনগুন করে গান গাইছিল, হাসছিল, পুরনো স্মৃতি রোমন্থন করছিল। অনুষ্ঠানের পর আমরা একটা ছোট রেস্তোরাঁয় গেলাম, প্রাণ খুলে আড্ডা দিলাম। প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প ছিল, নিজস্ব এক দুঃখ। লতার স্বামী তাকে ছেড়ে এক তরুণী মেয়ের সাথে চলে গিয়েছিল। তরুণীর স্বামী মাত্র ৪৫ বছর বয়সে মারা যান। জ্যোৎস্না বিয়েই করেনি, সারা জীবন কাজকেই উৎসর্গ করেছে। জানিস আমি কি বুঝেছি? তন্নি কফিতে চুমুক দিয়ে বলল, আনন্দ কোনো পুরুষের ওপর নির্ভর করে না রে, ওটা আমাদের নিজেদের মধ্যেই থাকে। যদি তোমার কোনো শখ থাকে, বন্ধু থাকে, কোনো লক্ষ্য থাকে, তবেই তুমি সুখী হতে পারবে। একদম ঠিক। জ্যোৎস্না মাথা নেড়ে সায় দিল। সব আনন্দ যদি স্বামীর মধ্যেই খোঁজো আর সে যদি ছেড়ে চলে যায়, তবে কি জীবন শেষ হয়ে যাবে? আমি সারা জীবন একাই আছি, আর দেখ আমি কত সুখে আছি। আমি ওদের দিকে তাকালাম। ওরা হাসছিল, প্রাণ ভরে বাসছিল। আমি ভাবলাম আমিও তো এটা করতে পারি। আমি তো একা নই। আমি এখন কাজ করছি, নাটকে যাচ্ছি, এক পূর্ণাঙ্গ জীবন। আমি নিজের মনেই ভাবলাম, সত্যিই তো, আমার পুরো জীবন বসন্তকে কেন্দ্র করে আবর্তিত হতো। ওর সময়, ওর পছন্দ অপছন্দ, ওর মিজাজ, এসবের মাঝে আমি নিজেকে হারিয়েই ফেলেছিলাম। এখন সময় এসেছে আমি কে, আমার কি পছন্দ, আমি কি চাই তা খুঁজে বের করার। বাড়ি ফিরে আলমারি থেকে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলাম।
পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় গিয়ে আমার হাত থেমে গেল। সেখানে আমি ছিলাম ২০ বছরের এক তরুণী, চোখে অদ্ভুত এক স্বপ্ন ও চমক। তখন আমি D8 কলেজে পড়তাম। শিক্ষিকা হওয়া, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন ছিল আমার। কিন্তু বিয়ে হলো, সন্তান হলো না, আর আমি ৩০ বছর শুধু ঘরের কোনায় বন্দী হয়ে থাকলাম। সংসারে আটকে পড়েছিলাম, কিন্তু স্বপ্নগুলো মরেনি, ধুলো মেখে পড়েছিল মাত্র। আমি ছবি আঁকা শিখতে চেয়েছিলাম, ঘুরে বেড়ানোর শখ ছিল, নতুন কোনো ভাষা শিখতে চেয়েছিলাম। পরে হবে, সময় নেই বলেই এতদিন এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমাকে আটকানোর কেউ নেই। আমি একটা ডায়েরি আর কলম তুলে নিলাম। পাতায় লিখলাম আমার যা যা চাই। ছবি আঁকা শেখা, শহরের জাদুঘরগুলো ঘুরে দেখা, একটি নতুন ভাষা শেখা, বাগানে নতুন গাছ লাগানো এবং বাগান সাজানো, নিজের কোনো শখকে লালন করা। তালিকাটি ছোট ছিল, কিন্তু এটি ছিল এক বিশাল যাত্রার শুরু। কত মাস পর আমি প্রথমবার নিজের জন্য মন থেকে হাসলাম। পরের দিনই কমিউনিটি সেন্টারে ছবি আঁকার ক্লাসে নাম লেখালাম। মঙ্গলবার আর বৃহস্পতিবার কাজের ফাঁকে আমি ক্লাসে যেতাম। সেখানকার শিক্ষিকা অলখাতাই আমাকে সানন্দে স্বাগত জানালেন। শেখার কোনো বয়স নেই, তিনি বললেন, ইচ্ছাশক্তিই আসল। প্রথম কয়েকটা দিন বেশ কঠিন ছিল। হাত নড়ছিল না, রেখাগুলো বাঁকা হয়ে যাচ্ছিল, পেন্সিল ধরলে আঙুল কাঁপত। কিন্তু আমি হার মানিনি। বাড়ি ফিরে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করতাম। এপ্রিলের শেষে আমি আমার প্রথম ছবি শেষ করলাম, একটি ফুলদানিতে রাখা আপেল। ছবিটা আমি রান্নাঘরে টাঙিয়ে দিলাম। যখনই ওটার দিকে তাকাতাম, নিজের উপর একটা গর্ব হতো। মে মাসে আমি একাই ঘুরে যাওয়ার পরিকল্পনা করলাম। ট্রেনের টিকিট কেটে মুম্বাই গেলাম। মিউজিয়াম দেখলাম, জাহাঙ্গীর আর্ট গ্যালারি দেখলাম, গেটওয়ে অব ইন্ডিয়ায় গিয়ে ছবি তুললাম। সেই অচেনে ভিড়েও নিজেকে খুব মুক্ত আর সুখী মনে হচ্ছিল। ফিরে আসার সময় মনে হলো এক নতুন প্রাণ শক্তি পেয়েছি। জীবন এগিয়ে চলছিল। এখন তাতে আর কোনো মিথ্যা নেই, প্রতারণা নেই, আর নেই সেই দম বন্ধ করা নিঃসঙ্গতা। ১ বছর কেটে গেল। আবারও জুন মাস। এক সন্ধ্যায় বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বাতাসে আবার সেই পরিচিত শীতলতা, বৃষ্টির আমেজ পাওয়া যাচ্ছিল। বাতাসে মোগরা ফুলের ঘ্রাণ ম করছিল। বসন্ত ঋতুতে মোগরার যে ৩টে চারা লাগিয়েছিলাম, সেগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। দেশপাণ্ডে কাকিমা গেট খুলে ভেতরে এলেন। সুধা, ওরে সুধা, আসব রে? আসুন না কাকিমা, বসুন। কাকিমা পাশে বসলেন। মনে হলো কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছেন। আচ্ছা, তোর সেই বৃদ্ধার কথা মনে আছে রে, যে তোকে দোকানে বলেছিল কাল সকালে আঙিনা ঝাড়ু দিস না? আমি শিউরে উঠলাম। ওকে কি করে ভুলব কাকিমা, মনে আছে তো? আমি খোঁজ নিয়েছিলাম তার। দোকানের সেই মেয়েটিকে কবিতাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ তাকে চেনে না। কবিতা বলল তিনি শুধু ওই একবারই দোকানে এসেছিলেন, তারপর আর কেউ কোনোদিন তাকে দেখেনি। খুবই রহস্যময়। কাকিমা গলা নামিয়ে বললেন, আমার তো মনে হয় তিনি কোনো দেবদূত ছিলেন, কোনো দৈব শক্তি। তিনি কি করে জানলেন যে রাতে বৃষ্টি হবে, তোর স্বামী চলে যাবে, আর সকালে তোর আঙিনা ঝাড়ু দেওয়া ঠিক হবে না? আমি মৃদু হাসলাম। জানি না কাকিমা, হতে পারে ওটা তার অন্তর্দৃষ্টি, কিংবা সারা জীবনের অভিজ্ঞতা, অথবা নিয়তি। কাকিমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তুই তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলি, একটা সৎ কাজ করেছিলি। তার বদলে তিনি তোকে বাঁচিয়ে দিলেন। একেই বলে কর্মের ফল। ভালো করলে ভালোই ফিরে আসে। আমি শান্ত চোখে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রইলাম। হতে পারে আমি তাকে সাহায্য করেছিলাম, তিনি আমাকে করলেন। জানেন কাকিমা, আমি শান্ত গলায় বললাম, আমি তার কাছে ঋণী। তিনি না থাকলে আমি আজও অন্ধকারে থাকতাম। সত্যটা কোনোদিন জানতেই পারতাম না। অন্ধকারে থাকতাম। সত্য তেতো ছিল, যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু সেই সত্যই আমাকে একটা মিথ্যে সম্পর্ক আর দম বন্ধ করা বন্ধন থেকে মুক্তি দিয়েছে। আজ এত বছর পর আমি সত্যি নিজের মতো করে বাঁচছি। দেশপাণ্ডে কাকিমা আমাকে জড়িয়ে ধরলেন। তুই খুব সাহসী সুধা, তুই ভেঙে পড়িসনি। অন্য কেউ হলে হয়তো ডিপ্রেশনে চলে যেত, কিন্তু তুই লড়াই করে আবার উঠে দাঁড়িয়েছিস। আমি তোকে নিয়ে গর্ব করি। অন্ধকার হওয়া পর্যন্ত আমরা গল্প করলাম। কাকিমা চলে যাওয়ার পর আমি আবারও বারান্দায় একাই বসে রইলাম। আকাশের তারাদের দিকে তাকিয়ে সেই নিস্তব্ধতাকে অনুভব করছিলাম। ভাবছিলাম জীবন কত অনিশ্চিত। আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না। কিন্তু এখন আর আমার ভয় লাগে না। আমার সেই বৃদ্ধার শব্দগুলো মনে পড়ল। কাল সকালে আঙিনা ঝাড়ু দিও না। কত সাধারণ একটা বাক্য, কিন্তু তা আমার পুরো ভাগ্যটাই বদলে দিয়েছে। আমি মনে মনে সেই অপরিচিতা মাকে ধন্যবাদ জানালাম। ধন্যবাদ সেই সত্যের জন্য,
ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, আর ধন্যবাদ আমাকে নতুন করে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য। পরের দিন সকালে এক নতুন উদ্যমে ঘুম থেকে উঠলাম। নতুন সব পরিকল্পনা তৈরি, ফ্রেঞ্চ ভাষার ক্লাসে খোঁজ নিতে হবে, বাগানে নতুন বেড তৈরি করতে হবে, বাঁচতে হবে। আমার জীবন নতুন করে শুরু হয়েছে, আমার নিজের অধিকারের জীবন, আর আমি এখন তার জন্য পুরোপুরি তৈরি। বন্ধুরা, এই ছিল সুধার হৃদয়স্পর্শী কাহিনী। যদি আপনাদের আমার এই গল্প ভালো লেগে থাকে এবং এমনই আরও ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। যদি আমার কাজ ভালো লেগে থাকে এবং আমাকে সাপোর্ট করতে চান, তবে সুপার থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সাপোর্ট করতে পারেন। আপনাদের ছোট ছোট অবদান আমাকে এমন সব সুন্দর গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি এই গল্পটি কোন শহর থেকে দেখছেন এবং এখন আপনার ওখানে কটা বাজে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার দেখতে ভালো লাগবে যে আমার গল্পটি কোথায় কোথায় পৌঁছেছে। ধন্যবাদ।